হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন ঈদ স্পেশাল মিউজিক আড্ডা। সুবানায় আছি আমি, সাথে আরজে তানজিনা মুরমুন, এবং আমার সাথে আছেন আরজে সজীব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার প্রাণঢালা শুভেচ্ছা। যে যেখানে আছেন, আশা করি সুস্থ আছেন। মানুষ যখন খুব একা হয়ে পড়ে, কষ্টে থাকে, তখনই কিন্তু সুর মানুষকে সঙ্গ দেয় এবং সঙ্গীতের প্রতিটা লাইন হয়ে ওঠে তার নিজস্ব দুঃখের বহিঃপ্রকাশ। তেমনি আনন্দঘন মুহূর্তগুলোতেও সঙ্গীতকে সঙ্গী করা বিশেষ করে বাঙালির একটি চিরাচরিত অভ্যাস। তাই বিও রেডিও আপনাদের উদযাপনকে আরো একটু বাড়িয়ে দিতে নিয়ে এসেছে ঈদ স্পেশাল মিউজিক আড্ডা। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আমরা দুজন থাকছি আপনাদের সাথে। তো আজকের প্রোগ্রামে বরাবরের মতোই আমাদের সাথে দুজন অতিথি থাকছেন, যারা পুরোটা সময় জুড়ে আমাদেরকে গান শোনাবেন এবং আপনাদেরকেও গান শোনাবেন। এবং পুরোটা সময় আমরা অনেক বেশি উপভোগ করতে যাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তো আমাদের সাথে আজকে দুজন অতিথি হলেন মোহাম্মদ রোকনুজ্জামান রিয়াদ এবং সওগাতুল হক সাইমুম। আসসালামু আলাইকুম। দুজনকে স্বাগতম জানাচ্ছি বিউ রেডিওতে আসার জন্য। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে এরকম একটা চমৎকার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আপনারা যারা উপস্থিত আছেন এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আজকে ঈদের চতুর্থ দিন, তারপরেও গরুর মাংস বা মাংসের ঝোলের মতো আশা করি যে ঈদের আমেজ এখনো কাটেনি। আহ, বাংলাদেশ থেকে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও, এবং আশা করি যে আজকের আড্ডাটা খুবই জমজমাট হবে এবং আমরা সকলেই অনেক বেশি এনজয় করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইমন ভাইকে। আর ধন্যবাদ মুনমুন আপু, সজীব ভাই, আমাকে এই শোতে নিয়ে আসার জন্য। আর হচ্ছে যে এত বড় একটা পেজ, এত বড় একটা অনলাইন রেডিও চ্যানেল, এটাতে আমাকে ইনভাইটেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে সবাইকে, যারা এই চ্যানেলের সাথে, রেডিও চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, যারা ক্যামেরার সামনে আছেন, যারা ক্যামেরার পিছনে আছেন, সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এবং যারা আমাদের এই লাইভে সংযুক্ত হয়েছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আজকের আড্ডাটা অনেক জমজমাট হবে আমাদের। ধন্যবাদ ভাইয়া, আপনাদেরকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে আমি রিয়াদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। যে ভাইয়া, একদম অনুষ্ঠানের শুরুতে আপনার একাডেমিক পরিচয়টা খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন, এবং আপনার ঈদের দিনগুলো কেমন কাটছে সেটা সংক্ষেপে একটু আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। আমার পরিচয় যদি সংক্ষিপ্ত করে বলতে যাই, আমি মোহাম্মদ রুকনুজ্জামান রিয়াদ। পড়াশোনা করছি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, মৎস্য বিজ্ঞান অনুষদ, লেভেল 3 সেমিস্টার 2। আর হচ্ছে যে এর বাইরেও পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাসে কিছু এক্সট্রা কারিকুলার কাজের মধ্যে খুব ছোট্ট ছোট্ট কিছু অবদান রাখার চেষ্টা করি, যদিও অত বড় অবদান রাখতে পারি না। তারপরেও সাংস্কৃতিক ভাবে চেষ্টা করি আমাদের ক্যাম্পাসের সবচেয়ে পুরনো সাংস্কৃতিক সংগঠন অর্ক পরিবার, এটার সাথে যুক্ত থাকার, এবং এর পাশাপাশি আছে আরো কিছু আছে। আর ঈদের দিনগুলা যদি বলতে যাই কিরকম কাটলো, আসলে ঈদের দিনগুলা যদি আমি ফ্র্যাঙ্কলি বলি, তাহলে আসলে এই ঈদটা রমজানের ঈদের মতো আসলে ওইভাবে হ্যাং আউট হয় না, ঘোরাঘুরি হয় না। তারপরেও যদি বলতে যাই, তো কামলা ঈদ গেছে, সত্যি কথা বলতে। আহ, একটু পরিশ্রম গেছে, একটু কাজ করতে হয়েছে। তারপরেও ঈদে যেহেতু ক্যাম্পাসে থাকা হয় সারা বছরের একটা, মানে বড় একটা সময় ক্যাম্পাসেই কাটে। এরপরে বড় ছুটি বলতে 2 ঈদের ছুটি। তো এই ছুটিতে আসে আত্মীয় স্বজন, সবার সাথে দেখা হয়, আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া হয়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ঈদ খুব ভালো কাটছে, ঈদ এবং ঈদের ছুটি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ রিয়াদ ভাইয়া, খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বললেন। তো এবার আমি একটু সাইমুম ভাইয়ের কাছে চলে যাব। যে ভাইয়া, আপনার ঈদ কেমন কাটছে এবং আপনার একাডেমিক পরিচয়টা একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করবেন।
ভাইয়া হয়তো মিউট করে রেখেছেন, একটু আনমিউট করতে হবে। আমি ও সরি, এবার কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। আমি আসলে ঈদের বিষয়ে বলার আমার কাছে তেমন কিছুই নেই। আহ, আমি প্রথমে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের একাডেমিক পরিচয়টা দেই আমার। আমি এমএসসি করছি, এমএসসি করছি ইউনিভার্সিটি অফ মাদ্রাজে, প্ল্যান্ট বায়োটেকনোলজিতে। এবং আমি পটুয়াখালী থেকে ইন্টারমিডিয়েট শেষ করে আমি অনার্স এর জন্য ইন্ডিয়ায় আসি, চেন্নাইতে। এখানেই আমার আসলে বায়োটেকনোলজিতে আমার অনার্স মানে বিএসসি যেটা, সেটা শেষ করি। এবং এখন আমি বর্তমানে এমএসসি তে মাস্টার্স ইন সায়েন্সে অধ্যয়নরত অবস্থায় আছি। আর ঈদ বলতে যেহেতু এবার বাংলাদেশে আসলে আসা হয়নি, পুরোটা সময় চেন্নাইতে, এবং এখানে পরিচিত বলতে তেমন কেউ নেই বন্ধু বান্ধব ছাড়া, এবং আমি ইন্টার্নশিপের একটা কাজে খুবই ব্যস্ত আছি, যার কারণে আর দশটা স্বাভাবিক ঈদের মতো এবারের ঈদটা আসলে যায় নাই। আর সকালবেলা ব্রেড আর ডিম খেয়ে আমার হচ্ছে ঈদের দিন শুরু, এই আর কি। এই ঈদ সারাদিন বাসার সবার সাথে কথা হয়েছে, বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে। আমার আজকে একটা আমাদের জুবলি স্কুলের জুবিলিয়ান 15 ব্যাচের পুনর্মিলনী চলছে, সে বিষয়ে কাজকর্ম, কথাবার্তা, এইসব। ঈদের ঈদের আমার কাজই এই। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। তো হচ্ছে যেহেতু মিউজিক আড্ডা, আমরা হচ্ছে অনেক অনেক বেশি গান শুনবো আড্ডার থেকে, তো প্রথমেই হচ্ছে ভাইয়ের কাছে চলে যাচ্ছে, সাইমন ভাইয়ের কাছে। যে ভাই, অনুষ্ঠানের শুরুতে একদম আমাদের জন্য কোন গানটি রাখছেন, বা আমরা কোন গানটি শুনতে আহ যাচ্ছি? অনুষ্ঠানের শুরুতে আমি আসলে আমার আসলে ওরকম কোনো প্রিপারেশন নেই গানের। আহ, তবে যেহেতু এটা গানের আড্ডা এবং গানের জন্যই এই অনুষ্ঠানটা, সেহেতু আমি মনে হয় যে কোনো কালারফুল গানটা ভালো হবে। যদি ফোক টাইপের কোনো কালারফুল গান গাই, আমি যদি এমন যদি হতো গানটা গাই, তাহলে কেমন হবে? খুবই ভালো হবে ভাই, আপনি শুরু করতে পারেন। আমরা সবাই অপেক্ষা করছি আপনার গান শোনার জন্য। ধন্যবাদ। আমার সামনে আরেকজন মিউজিশিয়ান বসে আছেন। এখানে যদি আহ, কোনো মিউজিশিয়ান না থাকতো তাহলে আসলে ঘাবড়ানোর ব্যাপার ছিল না। আমার অনুষ্ঠানে একজন মিউজিশিয়ান বসে আছেন, এবং অনেক মিউজিশিয়ানরা হয়তো আমার গান শুনছেন বা শুনবেন। আশা করি কোনো ভুল ত্রুটি আহ, বা কোনো ধরনের মিস্টেক ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি শুরু করি তাহলে, হ্যাঁ। জি ভাইয়া। হুম 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 না হুম, হুম হুম না হুম না হুম, হুম 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 না হুম, হুম হুম হুম। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরবো ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে। ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। হুম 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 না হুম, হুম না হুম না হুম, হুম 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 না হুম, হুম হুম হুম। হঠাৎ ফিরে দেখি
নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর এমন হবে কে পেয়েছে কবে কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্নগুলো স্বপ্ন বইর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ হুম 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 না হুম হুম না হুম না হুম 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 না হুম 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 अरे নদীর ধারে শিমুলের ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা কাল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে মনে ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে তুই ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে কেমন বাপের বেটা হে মরবি তুই মরে যা একেবারে মরে যা মরবি তুই মরে যা একেবারে মরে যা এখানে তোকে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো হায় গো এখানে তোকে মানাইছে নাই গো একেবারে মানাইছে নাই গো ধন্যবাদ সাইমন ধন্যবাদ ভাইয়া, অসাধারণ। মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি যে এত সুন্দরভাবে আপনি গানটি গাচ্ছিলেন। এবং হচ্ছে আমি একই সাথে ধন্যবাদ জানাতে যাচ্ছি বিউ রেডিওতে যে এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং সেখানে হোস্টিং হিসেবে আমাকে রাখার জন্য, যার জন্য হচ্ছে এত সুন্দর সুন্দর গান আমি শুনতে পাচ্ছি লাইভে বসে। যেটা সত্যি আমার কাছে অনেক বড় একটি পাওয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এবার আপনাকেও একটু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার প্রশংসা করার জন্য প্রশংসা শুনতে সবারই ভালো লাগে প্রশংসার যোগ্য হলে তো প্রশংসা করতেই হবে, তাই না? অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। তো এবার একটু রিয়াদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি, যে সাইমন ভাইয়া তো আমাদেরকে অসাধারণ একটি গান ইতিমধ্যে শুনিয়ে ফেলেছেন। তো রিয়াদ ভাই আমাদের কোন গানটি শোনাতে যাচ্ছেন একদম অনুষ্ঠানের শুরুতে? ধন্যবাদ সাইমুম আপুকে, সাইমুম ভাইকে। উনি এত সুন্দর করে গানটাকে রিপ্রেজেন্ট করছেন এবং এত সুন্দর করে দুইটা গান কোলাবরেট করছেন। আমি আসলে ওনার গানটা খুব মন দিয়েই উপভোগ করলাম এবং আমার মনে হচ্ছিল যে ওনার সাথে আমি মাইকটা অন করে একটু গেয়ে নেই। তো যেহেতু অনলাইন সেহেতু হচ্ছে যে মিলাতে পারছি না। তবে উম আমার মনে হচ্ছিল এই শোটা যদি অফলাইন হতো তাহলে অবশ্যই ভাইয়ের সাথে আমি গলা মেলাতাম। ধন্যবাদ সাইমন ভাইকে এবং ধন্যবাদ মুনমুন আপুকে আমাকে আহ একটি গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো অনুষ্ঠানের শুরুতেই আমি একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতে চাচ্ছি, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। জি ভাইয়া, শুরু করেন। গ্রাম ছাড়া ওই রাঙা
পায়ে পায়ে ধরে মরি হায় হায় রে। বুঝে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে। ওরে কোন ওরে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে। অসম্ভব ধন্যবাদ। ধন্যবাদ রিয়াদ ভাই। আপনার এই গানটা আসলে একটা স্মৃতি মনে করিয়ে দেওয়ার মতো, কারণ সত্যি কথা বলতে ছোটবেলার ম্যাক্সিমাম ঈদই কাটতো গ্রামের বাড়িতে। তো আপনার এই গানটা কিন্তু গ্রামের সেই মানে চিরাচরিত প্রকৃতির সৌন্দর্য প্লাস সেই ছোটবেলার স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল একটু আগে যতক্ষণ আপনার গানটা শুনতেছিলাম। তো খুব ভালো লাগছে ভাইয়া, অনেক ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য, এত সুন্দর সুন্দর স্মৃতি মনে করানোর জন্য। তো স্মৃতির কথা ধন্যবাদ ভাই যেহেতু আপনাকে। আসলো, হ্যাঁ স্মৃতির কথা যেহেতু আসলো, তো আমরা জানতে চাচ্ছিলাম আপনার ঈদুল আজহাকে নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি, মজার স্মৃতি অবশ্যই আছে, যদি এটা আমাদের সাথে একটু শেয়ার করতেন। ঈদুল আজহা নিয়ে ছোটবেলার মজার স্মৃতি বলতে একটাই আমার সবসময় মনে পড়ে। সেটা হচ্ছে যখন আমরা ছোট ছিলাম, তখন আসলে ভাই বোনরা সবাই আমরা ছোট ছিলাম ভাই বোনরা। তো সবাই মিলে সকালবেলা উঠতাম ভোরের দিকে। তখন একটা আসলে ঈদের আলাদা একটা আমেজ কাজ করতো মনের মধ্যে। তখন আসলে কোনো দায় দায়িত্ব দায়ভার ছিল না, তো তার কারণে ঈদটাকে অনেক কালারফুল মনে হতো। আর হচ্ছে যে ভাই বোনরা সবাই সকালবেলা উঠতাম ভোরবেলা। ভোরবেলা উঠে সবাই ঈদের ফুর্তি মনের ভিতরে কাজ করতো। আর কুরবানির গরু থাকতো গোয়াল ঘরে, সেই গরুকে যত পারতাম আদর করতাম। এরপরে সকাল যত সূর্য যখন উঠে উপরে তার সাথে সাথে দিনটা কর্মব্যস্ত হয়ে উঠতো। যেমন গার্জিয়ানরা বাসার সবাই গুরুজনরা বলতো গোসল করো, নামাজে যেতে হবে। সবাই একটা আমেজ ফুর্তি নিয়ে গোসল করতাম। গোসল করে দাদু বাবা চাচাদের সাথে ঈদগাহে যাওয়া, তারপরে ঈদের নামাজ আদায় করা, তারপরে ঈদগাহের আশেপাশে যে দোকানপাট গুলো বসতো ছোট ছোট, সেই দোকানপাট গুলাতে শৌখিন অনেক জিনিসপত্র পাওয়া যেত, সেগুলো কেনা। আবার বাসায় চলে আসা, নামাজ শেষ হয়ে গেলে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কুরবানি করতে হবে, এই যে একটা মনের ভিতরে একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করতো, সেই জিনিসটা। এরপরে বাসায় আসা, কুরবানি দেয়া, সবাই মিলে বসে কুরবানির যে গোশত আছে সেই মাংস কাটার যে স্মৃতিগুলো, এই জিনিসগুলো আসলে অনেক স্মৃতিময়। এসব আসলে যতদিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা রিজিক রাখছে, তো ততদিন এই স্মৃতিগুলো আসলে, এই কুরবানি ঈদকে ঘিরে এই স্মৃতিগুলো মনে থাকবেই। এগুলো আসলে কখনো ভুলতে পারবো না। এই স্মৃতিগুলোই, কুরবানি ঈদের স্মৃতি যদি বলা হয়, তো এই স্মৃতিগুলোই সবসময় মনের ভিতরে চিরসবুজ হয়ে থাকবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে আমরা যত বড় হচ্ছি ব্যস্ততা বাড়তেছে, ব্যস্ততার জি। জাঁতাকলে পিষ্ট হওয়া স্মৃতিগুলো এখন শুধু জীবাশ্ম, মানে এগুলো আসলে অনুভব করা যায় কিন্তু আগের মতো ফিরে পাওয়া যায় না। তো ধন্যবাদ আপনাকে, এত সুন্দর স্মৃতি শেয়ার করলেন আমাদের সাথে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি সাইমুম ভাইয়ের কাছে, যিনি কিনা পাখি হয়ে উড়ে যেতে চাইলেও এখনো যাননি, আমাদের সাথেই আছেন। তো ভাইয়া, আপনার ঈদের কোন স্মৃতি, যেহেতু ঈদুল আজহায় গরু রিলেটেড বা ছাগল রিলেটেড পশু রিলেটেড একটা ব্যাপার থাকে, মায়ের একটা ব্যাপার থাকে, আত্মত্যাগের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে এদের নিয়ে কোনো স্মৃতি আপনার শোনানোর মতো আছে কিনা? ধন্যবাদ সজীব। স্মৃতি বলতে আসলে
কোরবানির ঈদ তো প্রত্যেকটাই প্রায় সমান, সেই ছোটবেলা থেকে বাবার সাথে বা নানা ভাইয়ের সাথে গরুর হাটে যাওয়া, গরু কিনে, এবং আমাদের বাসার সিস্টেমটা হচ্ছে সব প্রসেস গুলোর জন্য আলাদা কেউ আসতো না। আলাদা কোনো লোক, শুধু সকালবেলা হুজুর এসে জবা করে যেত, এরপরে বাকি সবকিছু আমাদের ঘরের ছেলেরা আমরা করতাম। একদম ছোটবেলা থেকেই আমি আসলে এই কাজের সাথে সম্পৃক্ত। সকালবেলা থেকে কোনো সময় আসলে কোরবানির ঈদটা কখনোই ওইভাবে ব্যস্ততম কাটাতে পারি নাই, কারণ সেই সকালবেলা নামাজ পড়ে আসা থেকে শুরু করে সেই গরু জবাই করা, তারপরে সেখানে থাকা মাংস পিস পিস করা, এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বড় হবার পরে আমি মাংসটা পিস পিস করতাম, কারণ আমি জানতাম যে কতটুকু কাটলে ওটা রান্নার সুবিধা মতো হবে। যে থাকে না একটা ব্যাপার যে অনেক বড় করে কাটলে অসুবিধা, অনেক ছোট করে কাটলেও অসুবিধা, তো ওই পিসটা আমি কাটতে পারতাম। এরপরে আহ এরপরে কতটুকু সালামি, কিছু অংশ থাকতো সালামি, আর কিছু অংশ থাকতো এই যে গরু কাটাকাটি করলাম, এইটার জন্য কতখানি পারিশ্রমিক দেবে আমাদেরকে বাসা থেকে। আমরা যারা 2-3 জন ভাই ছিলাম, কিছু টাকা আসতো সালামির, আর কিছু টাকা আসতো এই পারিশ্রমিকের। এরকম করতে করতে দুপুরটা কোনো রকম কাটলেই তো বন্ধুদের সাথে। এরপরে আমরা ম্যাক্সিমাম কোরবানিতেই আমরা একটা পিকনিক করতাম এক ধরনের, সেটা হচ্ছে যে সবাই সবার বাসা থেকে মাংস নিয়ে আসবে, অল্প অল্প রান্না করা মাংস, বা যার বাসায় যেটা হয়েছে। আমাদের বন্ধু ছিল নাসিফ, নাসিফের বাসার ছাদে আমরা এই পিকনিকটা করতাম। সবাই মাংস নিয়ে আসতো, কেউ রান্না করা মাংস নিয়ে আসতো, কেউ কাঁচা মাংস নিয়ে আসতো, সেটাকে আবার ছাদে গ্রিল করা, রাতে খাওয়া, আড্ডা দেয়া, গান, এই সবকিছু আসলে অনেক মনে পড়ে। স্মৃতি, উল্লেখযোগ্য স্মৃতির মধ্যে এইগুলোই আছে আর কি। চমৎকার চমৎকার ভাইয়া, তবে উল্লেখযোগ্য স্মৃতিগুলোর ভিতরে যতটুকু আছে ততটুকুই আসলে মানে কি বলে মানুষকে পিওর বা খাঁটি বলা চলে আর কি। দিন শেষে এটা এটুকুই মনে থাকে আসলে আমাদের। তো হ্যাঁ। কথা করবো না, আমরা আবারও সাইমুম ভাইয়ের কাছে খুব সুন্দর আরেকটা গান শুনতে চাই। এ পর্যায়ে আমরা কোন গানটা শুনবো ভাইয়া? আহ এই পর্যায়ে আমার মনের মধ্যে দুইটা গান রাইম করতেছে, যেহেতু স্মৃতি, বড় হয়ে গেছি ছোটবেলা, আহ জি। সেহেতু দুইটা গান রাইম করতেছে। আমি তো আসলে প্রিপারেশন নিয়ে আসি নাই, যেটা পরে এটা যখন যেটা মনে আসে। এবং এর মানে একটা হচ্ছে স্মৃতির যে জায়গাটা নিয়ে কথা হলো, সেই জায়গাটা থেকে একটা গান, সেটা হচ্ছে চাঁদ মামা আজ বড্ড একা, আমিও এখানে একা। আর দ্বিতীয় যে গানটা মনে আসতেছে, যেহেতু আমি এত দূরে, সেহেতু বাংলাদেশের সকল প্রিয়জন, কাছের মানুষ, ভালোবাসার মানুষ, সবাইকে উদ্দেশ্য করে একটা গান। এখন আমি বুঝতেছি না যে এই দুইটার মধ্যে আমার আসলে কোনটা সিলেক্ট করা উচিত। আমার কি স্মৃতির দিকে যাওয়া উচিত, নাকি নাকি প্রিয়জনদের ডেডিকেশনের দিকে যাওয়া উচিত? যদি সিলেকশনের দায়িত্বটা আমার উপরে পড়ে, তো আসলে এটা খুবই কনফিউশন যে আসলে কোনটা শোনানো উচিত। তো আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে চাঁদ মামা গানটা। তো আমি চাইবো আপনি চাঁদ মামাটা গান। তবে তার তার পাশাপাশি আরেকটা কথা আমাদের দর্শকদের জন্য, যে প্রিয় দর্শক, অনুষ্ঠানটা আপনাদের জন্য। তো আমাদের অতিথির সম্পর্কে জানার কোনো যদি প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, প্লাস আপনাদের পছন্দের কোনো গান যদি শুনতে চান আপনারা অতিথির কাছ থেকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করবে অবশ্যই। তো আমরা এখন চাঁদ মামা গানটা শুনবো, আশা করি খুব ভালো লাগবে। ওকে, শুরু করেন ভাইয়া। চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না রে আমি, রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটে না চোর কারো। ও বুড়ি তুই আছিস কেমন, হয় না নেওয়া খবর, কোথায় গেল সে রূপ কথা, রাত হাজার গল্প শোনা, রাজার
কুমার কোটার কুমার পক্ষীরা সে হোরা কেড়ে নিল কেসে আজব সময় আমার কাজলা দিদি কেড়ে তুই কোন দত্ত দানো সব যে কেড়ে নিলি কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক কর্যে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক গুম স্রোতে তুই যত সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক কর্যে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক গুম স্রোতে আলাদিন আর জাদুর জি আমায় ডাকছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোনো আলী বাবার দরজা খোলা 40 জন এলে সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুলো মেঘেরারা কোথায় গিয়ে নামি কেড়ে নিল সে আজব সময় আমার কাজলা দিদি কেড়ে তুই কোন দত্ত দানো সব যে কেড়ে নিলি কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক কর্যে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক গুম স্রোত তুই যত সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক কর্যে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক কর্যে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ছেড়ে দিলি কোনো এক গুম স্রোতে আসলে আমার মনে হচ্ছে আমার বিশেষণের অভাব বোধ করছি আমি অনেক যে আমি আপনার এই গানের পরে কোন বিশেষণ বসাবো সেটা আমি বুঝতে পারতেছি না মানে এত সুন্দর হয়েছে গানটা সহযোগিতা করবে সানাউল্লাহ স্যার হয়তো অথবা আমাদের বাংলার হুমায়ুন স্যার সরি আমি পরে পরে তাদের কাছ থেকে জেনে নেব অবশ্যই আপাতত বলতে চাই যে মাত্রাতিরিক্ত সুন্দর হয়েছে এবং শুনতে খুব ভাল লাগছে এবং আমার মনে হয় দর্শক যারা আছেন তারাও খুব মজা পাচ্ছে এবং খুব এনজয় করতেছে আজকের অনুষ্ঠানটা অনেক ধন্যবাদ সাইমুম ভাই এ পর্যায়ে আমরা চলে যাব রিয়াদ ভাইয়ের কাছে রিয়াদ ভাই আপনিও কোনো অংশে কম না তো এবারে আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই সেই কোন গানটা শোনাবেন আপনি ধন্যবাদ সজীব ভাই সাইমন ভাই এতক্ষণ আমাদের স্মৃতি বিজড়িত একটি গান শোনাচ্ছিলেন তো আসলে আমিও এই সুযোগটি আসলে হাতছাড়া করতে চাচ্ছি না আমিও চাচ্ছিলাম সবাইকে আরেকটি স্মৃতিময় আমাদের পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেই এরকম একটি গান গাওয়ার জন্য জি তো এই পর্যায়ে আমি পুরানো সেই দিনের কথা গানটি গাইতে চাচ্ছি অনেক ধন্যবাদ ভাইয়া শোনা যাক চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আরে দিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? মোরা ভোরের বেলায় ফুল তুলেছি তুলেছি দোলা বাজিয়ে বাঁশি কানে গেছি বকুলের তলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি কানে গেছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়? আবার দেখা যদি হলো সখা গানের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সে চোখের দেখা কানের কথা সে কি ভোলা যায়? সে কি ভোলা যায়? সে কি ভোলা যায়? ধন্যবাদ। ধন্যবাদ রিয়াদ ভাইয়া, অসাধারণ গানটি গাইলেন। এবং গানটি হচ্ছে শুনতে শুনতে আমিও সেই ছোটবেলায় স্কুল কলেজের লাইফে চলে যাচ্ছিলাম, যে আসলে সব ফ্রেন্ডরা একসাথে অনেক দুষ্টুমি করা হতো, মজা করা হতো, একসাথে ক্যাফেটেরিয়া হতে শুরু করে একসাথে ঘোরাঘুরি সবকিছু অনেক বেশি মিস করি এখন। তো দুজন ভাইয়ের কাছ থেকে ওই পুরানো দিনের স্মৃতি বিজড়িত গান শুনতে শুনতে সেই জায়গায় চলে গেলেও আবার ফিরে আসতে হচ্ছে আমাদের মিউজিক আড্ডাতে, যাতে ভাইদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর গান আরো শুনতে পারি। তো এবার একটু কমেন্ট বক্স থেকে আমরা ঘুরে আসি, যে আমাদের সাথে সাথে কে কে যুক্ত হয়েছেন এবং কে কে দেখছেন আমাদের প্রোগ্রামটি। এবং ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনাদের যদি গানের কোনো রিকোয়েস্ট থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। আমি টেলিকাস্ট অপারেটরকে একটু অনুরোধ জানাচ্ছি কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট শো করানোর জন্য। আমাদের সাথে আছেন মেরাজ হোসেন চিস্তি, তিনি লিখেছেন ঈদ মুবারক টু অল। আপনাকে ঈদ মুবারক। আমাদের সাথে আছেন অসীম হালদার, তিনি লিখেছেন স্বাগত হক সাইমো বন্ধু শুভকামনা। ভাইকে শুভকামনা জানিয়েছেন, আপনার জন্য শুভকামনা। আমাদের সাথে আছেন মারি ইসলাম। আমাদের সাথে আরো আছেন অয়ন সরকার, রকনুজ্জামান রিয়াদ ব্রো, ভাইয়ের জন্য চিয়ার্স আপ জানিয়েছেন। আমাদের সাথে আছেন আফজা আফজালুল হক আফজাল, রিয়াদ ভাইয়া, ভাইয়ের জন্য লাভ ইমোজি পাঠিয়েছেন। আমাদের সাথে আছেন শাহরিয়ার কবির শোয়েব, আমাদের সাথে আছেন অয়ন সরকার, রকন ব্রো, ভাইয়ের জন্য শুভকামনা। আমাদের সাথে আরো আছেন মোহাম্মদ তানজিল হোসেন সানমুন, ভাইয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আরো আছেন তামিমা হোসেন তমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন ফারজানা তাবাসসুম মিম, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা কমেন্ট বক্স থেকে কমেন্ট করছিলাম, ও আরেকটি গানের রিকোয়েস্ট ইতিমধ্যে চলে এসেছে। আয়েশা আক্তার লিখেছেন সরলতার প্রতিমা গানটি শুনতে চাই রিয়াদ ভাইয়ের মুখ থেকে। তো অলরেডি একটা কমেন্ট চলে এসেছে, গানের বা রিকোয়েস্ট চলে এসেছে, আমরা শুনবো যদি ভাইয়ারা চান। তো এই পর্যায়ে আমি একটু সাইমুম ভাই চলে যাচ্ছি, যে আমরা কোরবানি নিয়ে অনেক আলোচনা করছিলাম বা কোরবানির গল্প শুনছিলাম, এখান থেকে আমরা একটু গানের আড্ডাতে ফিরে আসি। তো
তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে সবকিছুর পেছনেই তো কোনো না কোনো কারণ থাকে, বা সবকিছুর যাত্রার শুরুতেই একটা কারণ থাকে। তো গানের জগতের যাত্রাটা ভাইয়ের কিভাবে শুরু হয়েছিল? ধন্যবাদ এত সুন্দর করে এত সুন্দর করে এত দীর্ঘায়িত একটা প্রশ্ন করার জন্য। আহ প্রশ্নের উত্তরটা একটু কঠিন। একটা দীর্ঘ পথ চলার গল্প। আসলে গানের প্রতি ভালোবাসাটা সেই ছোটবেলা থেকেই। আমার নানা ছিলেন খুবই সঙ্গীত প্রেমী একজন মানুষ। আমার দাদা ভাই ছিলেন সঙ্গীত প্রেমী মানুষ। এরপরে যদি বলতে হয়, আমার মা, মামা, মামারা প্রত্যেকেই ভীষণ সঙ্গীত প্রেমী ছিলেন এবং প্রত্যেকেই অনেক গান শুনতেন। সেইখান থেকে আমার বড় মামা নজরুল সঙ্গীত শুনতেন। মা নজরুল সঙ্গীত পাশাপাশি তখনকার ব্যান্ডের তখন অনেক বাংলাদেশে অনেক ব্যান্ড ছিল যারা অনেক ফেমাস ফেমাস ব্যান্ড ছিল, তাদের গান শুনতেন। ছোট মামা রবীন্দ্রসঙ্গীত শুনতেন, মা বিভিন্ন ধরনের গান শুনতেন। ওইখান থেকে মূলত আহ গানের ভালো লাগাটা শুরু। কিন্তু গান গাওয়াটা শুরু অনেক পরে। গান গাওয়াটা শুরু আমার একটা স্মৃতি মনে আছে। আমি স্কুলে একবার, আমি আগে খুবই মানে জড়সড় হয়ে থাকতাম। তো কোনো প্রোগ্রামে কোনো কিছুতে আমি নাম দিতে পারতাম না, ভয় একটা মনের মধ্যে, আত্মবিশ্বাসের খুব অভাব ছিল। তো একদিন আমি একটা প্রোগ্রামে নাম দিলাম, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের বাছাই পর্বে। সেখানে নাম দেওয়ার পরে খুব নিজেকে খুব শক্তি টক্তি দিয়ে যে এবার সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি গাইবো, নাচবো, সবকিছু করব। কিন্তু যখন আমার নাম ডাকা হলো, গানের গান ছিল দেশাত্মবোধক গানের জন্য সিলেকশন, আমি গিয়ে ওখানে গাওয়া শুরু করলাম, বড় একা একা লাগে আমার। তারপরে তারপরে আমাদের রুহুল আমিন স্যার ছিলেন, তিনি এখন বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সম্ভবত। তো তিনি আমাকে পুরো ঘাড় ধরে এখান থেকে সরাই দিলেন, যা যা যা, এই এই গান চলবে না, যা যা যা। তখন আমার আত্মবিশ্বাস আরো ভাঙলো। কিন্তু মূলত আমার গানের যাত্রা শুরু হলো আমাদের বন্ধু বান্ধবের আড্ডা থেকে। বিশেষ করে নাসিফের বাসার ছাদ, নাসিফের সাথে আমরা একসাথে আমাদের গান গাওয়া, সেই গানগুলো ছোট ছোট ফোন থেকে রেকর্ড করে আবার শোনা যে কেমন হলো। এবং সব থেকে বড় জায়গাটা যেটা আমাকে ট্রিগার করেছে গানের জন্য, সেটা হচ্ছে আমি একজন থিয়েটার আর্টিস্ট। আমি থিয়েটারে কাজ করি। আমি বরিশালের শব্দাবলী থিয়েটারের অনিমেষ সাহা লিটু, যিনি এখন বরিশাল ইউনিভার্সিটিতে বিভিন্ন নাটকে ডিরেকশন দিয়ে থাকেন, তার ডিরেকশনে আমি কাজ করেছি, তার নাটক করেছি, তার লেখা তার করা নাটক আমি করেছি। এবং মূলত নাটকের সাথে গান অনেকটা সম্পর্কিত থাকে। অনেক থাকে গীতি, নৃত্যনাট্য, গীতিনাট্য। সেই নাটকের জায়গাটা থেকে মূলত গান যে আমি গাইতে পারি, সুরে গাইতে পারি, বা আমার একটা ইনস্ট্রুমেন্ট দরকার, সেখান থেকে গান গাওয়া শুরু দরকার, এই একটা তখন একটা ব্যাপার আমার মধ্যে কাজ করা শুরু করে। এবং খুব বেশি দিন না, খুব অল্প দিনের মধ্যেই আমি আহ যাত্রাটা শুরু করি। গানের প্রতি ভালোবাসা সেই ছোটবেলা থেকেই, কিন্তু গান গাওয়ার যাত্রাটা আহ শুরু করার পরে খুব বেশি দিন না, এরপরে আমি গান গাওয়া, বন্ধু বান্ধবের আড্ডা, একদম প্রফেশনালি টাইপের গান গাওয়া, বিভিন্ন প্রোগ্রামে গান গাওয়া, বিয়ে বাড়িতে গান গাওয়া, বান্ধবীদের গায়ে হলুদে গান গাওয়া, জন্মদিনে গান গাওয়া, তখন থেকে আর কি এইভাবে শুরু। এই হচ্ছে আমার মোটামুটি ছোটখাটো একটা হিস্ট্রি, মানে সেই ছোটবেলা থেকে গানের জীবনে বা গানের দিকে আসা। তো ভাইয়া এই, হচ্ছে হঠাৎ করে ভয়কে জয় করে ফেললেন, সামনে যে সবার সামনে গান গাওয়ার যে একটা ভয় ভাইয়ের হ্যাঁ, মধ্যে কাজ করছে। খুব একদম জয় করে ফেলছি। সেই বড় একা একা লাগে আমার, সেই জায়গা ভেঙে চুরে তারপরে নিজেকে স্ট্যাবলিশ করছি নিজের কাছে। আমি জানি না অন্যের কাছে কি। এবং গানটা সম্পূর্ণ আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি গানটা সম্পূর্ণ নিজের জন্য গাই। একদমই নিজের জন্য, একদমই নিজের জন্য। নিজের জন্য গানটা গাই, নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, নিজেকে খুশি করার জন্য, দুঃখের সময় নিজেকে সুখী করার জন্য, সুখের সময় নিজেকে আরো সুখে আন্দোলিত করার জন্যই আমি গানটা গাই। যার তো কারণে গান হচ্ছে সব, মোটামুটি ভাইয়ার হচ্ছে পার্মানেন্ট সঙ্গী হয়ে গেছে আর কি, ভয়কে একদম জয় করার পর থেকে। একদম। তো ধন্যবাদ ভাইয়া। এই পর্যায়ে আমরা কোন গানটি শুনতে যাচ্ছি, আপনার সঙ্গী ওই গান? যে যেটা ঠিক করে রাখছিলাম, এই গানটা হচ্ছে একদমই আমার
বাংলাদেশে যাদেরকে আমি রেখে এখন এত দূরে, ঈদের সময়টা বা গরুর মাংস পোলাও খাওয়ার সময়টা যারা আমাকে পাচ্ছে না বা আমি যাদেরকে পাচ্ছি না, সেই সবকিছুকে আমি ডেডিকেট করছি আমার প্রিয়জনকে, আমার ভালোবাসার মানুষকে, আমার বন্ধুরা যারা এখন পুনর্মিলনীতে খুব খুব মজা করছে, তাদেরকে আমি বাংলাদেশে থাকা আমার প্রত্যেক প্রিয়জন, ভাই, বন্ধু প্রত্যেককে ডেডিকেট করছি। তা আমি গানটা গাই, তাহলে আপনারা ধন্যবাদ। হয়তো বুঝবেন গানটা কি গান। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি বাউলের মনটারে, আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। কাছের মানুষ দূরে থুইয়া, হায়রে মরি আমি ভোর ফরাইয়া রে। কাছের মানুষ দূরে থুইয়া, হায়রে মরি আমি ভোর ফরাইয়া রে। দাহারু জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার তো সাধের মন বধুয়ায় রে, কি জানি কি করে। ওরে সম্পানের নাইয়া আমায় দে ফিরাইয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। পুষে রাখে যেমন ঝিনুক, হলো সে আবরণে মুক্তোর সুর, তেমনি তোমার গভীর ছোঁয়া মরমের মূল বন্দরে, আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তোমরা, হৃদয়ে জুড়ে। This is parody from childhood.
ফুড আছি বেটার থেকো, আকাশের ঠিকানায় লেটার লিখো, গিভ মি ওর মালা খানি, বাউলের এই হার্টটারে আমার, ইনডোরে আউটডোরে, আউটডোরে ইনডোরে আছো তুমি, হার্টটাও জোরে আমার, ইনডোরে আউটডোরে, আউটডোরে ইনডোরে আছো তুমি, হার্টটাও জোরে। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার গানটি আমাদেরকে চমৎকার ভাবে শোনানোর জন্য। এবং গান শুনে মনে হচ্ছিল যে আমরা সচরাচর শুনে থাকি, আমরা তো নর্মালি কথা বলে থাকি, কিন্তু যারা গায়ক তারা গানের মাধ্যমে তাদের কথাগুলো প্রকাশ করেন। এবং আমি শিওর যে ভাইয়ার কাছের মানুষেরা গানটি শুনেই বুঝতে পারবেন ভাইয়া কতটা তাদেরকে মিস করতেছেন। এবং অবশ্যই। আমি তাদেরকে অনুরোধ করবো যাতে বেশি বেশি ভাইয়ের কাছে তারা চিঠি লিখে। আর যেটা না, সজীব বলছিল যে বিশেষণ খুঁজে পাওয়া যাচ্ছে না, হুমায়ুন আহমেদ স্যার যদিও বেঁচে নাই, তারপর হচ্ছে উনি থাকলে হয়তো ওনাকে নিয়ে বসা যেত যে কিছু বিশেষণ আপনি বলেন আমাদেরকে ভাইয়ের জন্য। না না, আমি একটু অ্যাড করি, আই এম সরি। আসলে এই গানটার লাস্টে প্যারোডিটা যোগ করার পেছনে একটা কারণ আছে। আমি চেন্নাইতে আসার পরে যখন এই গান দুইটা একসাথে করে গাই, তখন আমি আসলে মানসিকভাবে খুবই টায়ার্ড, খুবই দুর্বল হয়ে পড়ি। এই দুইটা গানের কম্বিনেশন যখন করি যে ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখো, এবং সেই চিঠিটা তো কখনোই আসে না। প্লাস যখন আমি বলি যে কাছের মানুষ দূরে থইয়া মরি আমি ধরফরাইয়া, তো যখন এই পুরো একটা কষ্টের যাত্রার মধ্যে থেকে আমি যাই, তখন যদি এই প্যারোডিটা লাস্টে না গাই, তাহলে আমি আবার আমার পুরোনো জায়গায় ফেরত আসতে পারি না। তখন আবার যখন এই আমাদের বাল্যকালের এই প্যারোডিটা গাই ছোটবেলার, তখন আমি এবার একটা উৎফুল্লতা পাই। এই জন্য এই গানটা যখনই আমি গাই, তখনই মনে মনে হইলেও আমি একবার এই প্যারোডিটা আমি গেয়ে নিই, কারণ নিজেকে ঠিক করার জন্য, নিজেকে মানসিকভাবে আবার সুস্থ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। গানের গভীরতা আসলেই হচ্ছে অনেক বেশি, একদম গভীরে চলে যায়, অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় চলে আসে গান শোনার সাথে সাথে। তো ধন্যবাদ ভাইয়া। এই ক্ষেত্রে আমরা একটু রিয়াদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি যে ভাইয়ের থেকে শুনছিলাম ভাইয়ার গানের যাত্রা কিভাবে শুরু হয়েছিল। তো রিয়াদ ভাইয়ের কাছে একই প্রশ্ন থাকবে যে আপনার গানের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল। আহ ধন্যবাদ আপু। আহ আমার গানের যাত্রাটা শুরু হয়, আসলে এটার কোনো গুছানো স্টোরি নাই। আর হচ্ছে আমার গানের যাত্রার শুরুটা কখন হয়েছে এটা আমি আসলে এটাকে আমি কোনো সংজ্ঞা দিতে পারবো না। কারণ হচ্ছে যে আমার গানের কোনো আসলে আমি আসলে গানটা শিখে আসিনি, গান আমার শেখার কোনো সুযোগ হয়নি। তো গানটাকে ছোটবেলা থেকেই গান শুনতে ভালো লাগতো, এই ভালো লাগা থেকেই গানটাকে বেশি বেশি করে শোনা। যখন যে গানের প্রতি ভালো লাগতো তখন সেই গানটাকে বেশি বেশি করে শুনতাম, আর বেশি বেশি করে শোনার ফলে আমার মধ্যে একটা জিনিস কাজ করতো কি, মাথার মধ্যে ওই গানটাই ঘুরতো শুধু। যখন যে গান ভালো লাগতো তখন ওই গানটাই বেশি বেশি করে শুনতাম, আর তখন মাথার মধ্যে শুধু ওই গানটাই ঘুরঘুর করতো। তো এই থেকে আমার হচ্ছে যে নিজে নিজেই গুনগুন করা থেকে দেখা যাচ্ছে যে হয়তো বা বন্ধু বান্ধবদের মধ্যে আছি, আড্ডাতে আছি, এই সময় দেখা গেল যে গুনগুন করে গাচ্ছিলাম, তো ফ্রেন্ড বললো যে একটু গানটা গেয়েই শোনা আমাদেরকে। তো এভাবে আসলে আমার গান গাওয়ার শুরু। আমি যে গান যদিও ভালো গাইতে পারি না, তবুও যে মুখ ফুটে যে দুইটা লাইন গেয়ে বলতে পারি, তো আমি এই জিনিসটা আবিষ্কার করি এভাবেই। এরপরে হচ্ছে যে গানের সাথে আরো বেশি করে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি আমি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে। ওখানে যাওয়ার পরে আমাদের ক্যাম্পাসের বিভিন্ন যে অর্গানাইজেশন গুলো আছে, তো যেটার নাম না বললেই নয়, অর্ক পরিবার। অর্ক পরিবারের সাথে যুক্ত হওয়ার পরে সেখানে অনেক সিনিয়র ভাই আবুরা আসেন যখন আমরা ফার্স্ট ইয়ারে একদম ফ্রেশার্স। তো ওনারা এসে আমাদেরকে আলাদা একটা ফ্লোর দিয়ে দেন, যে ফ্লোরটা এর আগে স্কুল কলেজে কখনো পাই নাই। তো তাদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করা, রিহার্সালে যাওয়া আসা করা, তো এসব করতে করতে আসলে গানের সাথে আরো বেশি জড়িয়ে পড়ি। আমার যেহেতু আমি গান আগে থেকে কখনো শিখিনি, সো গিটারও আমি আগে বাজাতে পারতাম না। তো আমার এই গিটারে হাতে খড়িও এই
ইউনিভার্সিটিতে আসার পরে। তো এই জন্য আমি আমার বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ দিতে চাই এবং আমার এই বিশ্ববিদ্যালয়ের পরিবারকে আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ এই কারণে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এরকম আমাদের আমাদের মতো যারা অনেকে আছে যারা লুকোনো প্রতিভা, যাদের প্রতিভাগুলো আসলে সবসময় প্রকাশ পায় না, তাদেরকে একটা আলাদা করে ফ্লোর দিলে দেখা যাচ্ছে যে তাদের অনেক ভালো ভালো প্রতিভা বের হয়ে আসে। এজন্য আমি ধন্যবাদ দিতে চাই। আর এটুকুই আমার গানের যাত্রা এভাবেই চলছে। আর গানটাকে শখের বসে আসলে গানটাকে নিজের করে নেয়া, শখ করেই গানটা গাই, শখ করেই গান শুনি। কেউ যদি বলে যে একটু দুটা লাইন গেয়ে দে, তো তাকেও সম্মান করে শুনিয়ে দেই, এইটুকুই। তো এক্ষেত্রে হচ্ছে ভাইয়ের বন্ধুদেরকে এবং ভাইয়ের ইউনিভার্সিটি থেকে আমরা ধন্যবাদ জানাই আর কি, যে তাদের উদ্দীপনায় বা হচ্ছে তাদের অনুপ্রেরণায় হচ্ছে ভাইয়ার প্রতিভা বিকশিত হয়েছে, এটি ভাইয়া জানতে পেরেছেন এবং আমরা তো আজকে সবাই দেখতেই পাচ্ছি। জি, তো ধন্যবাদ। ভাইয়া, এই ক্ষেত্রে হচ্ছে আমরা কোন গানটি শুনতে চাচ্ছি? আমাদের কমেন্ট বক্সে মেবি একটা গানের রিকোয়েস্ট এসছে। আয়েশা আক্তার, উনি মেবি সরলতার প্রতিমা গানটা শুনতে চেয়েছেন। তো আমি, যদিও আমার প্রিপারেশন ছিল না, তারপরে আমি চেষ্টা করছি। জি ভাইয়া, ধন্যবাদ। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতা প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছো তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। এই হৃদয় ভেঙে গেলে জানো কি তার লাগে না, লাগে না, লাগে না, লাগে না জোড়া। আমার চোখে তোমার ছায়া পড়লে আড়াল করিলে, থমকে সে যাবে জীবন গতি, সে কি তোমার অজানা? রয়েছো তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। হৃদয় ভেঙে গেলে জানো কি তার লাগে না, লাগে না জোড়া। লাগে না, লাগে না জোড়া, দেখে চলো না। হৃদয় ভেঙে গেলে জানো কি তার লাগে না, লাগে না জোড়া। লাগে না, লাগে না জোড়া। ধন্যবাদ।
রিয়াদ সবাইকে। ভাই, ছোটবেলায় তো আমরা এক কথায় প্রকাশ করতাম। তো আপনার এই গানটাকে যদি আমার এক কথায় প্রকাশ করা লাগে, তো আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে অসাধারণ। তো আপনি অনুষ্ঠান শুরুর সময় যে বলছিলেন যে ধন্যবাদ ভাই। সাইমুম ভাইয়ের গানের সাথে গলা মিলাতেন যদি অফলাইন হইতো, তো আমিও 100% এই গানের সাথে গলা মিলাইতাম যদি অফলাইন শোটা হইতো, কারণ এটা আমার অসম্ভব প্রিয় একটা গান। আমি প্রায় রিক্সা, ভ্যান বা বাসে যখন থাকি, ভার্সিটিতে যাওয়া বা আসার সময় আমি প্রায় এই গানটা মনে মনে গাই। মানে আমি অত ভালো গান গাইতে পারি না, তো মনে মনে এই গানটা আমি সবসময় গাই। এই গানটা আমার অনেক পছন্দের গান। যিনি গানটা রিকোয়েস্ট করেছেন তাকে অত্যন্ত ধন্যবাদ, যে আপনার বদৌলতে হয়তো আমি এই গানটা শুনতে পাচ্ছি। অনেক ভালো একটা গান শুনলাম, ভালো একটা মুডে চলে আসছে। তো আমার রিয়াদ ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে যে আপনার এই যে গান শুরু করলেন, গানের ওরকম গোছানো কোনো আপনার মানে গল্প না থাকলে হঠাৎ করে চলে আসলেন গানে এক্সিডেন্টলি। যাই হোক, জি। কিন্তু প্রিয় শিল্পী হিসেবে আপনি কাকে পছন্দ করেন বা কাকে আইডল হিসেবে মানা হয় বা এরকমটা? আহ প্রিয় শিল্পী হিসেবে বাংলাদেশে অনেক উম, বড় বড় গুণী শিল্পী আছেন যাদের নাম না বললেই নয়। আয়ুব বাচ্চু আছেন, জেমস, এরপরে তাহসানকে, এরপরে উম, আহ, আরো অনেকেই আছেন। তবে আমি জেমসের গানটা বেশি শুনি আর কি। আচ্ছা, আচ্ছা। জেমস ভাইয়ের গান বেশি শুনি, আয়ুব বাচ্চুর গানও মোটামুটি শুনি। আর আইডল হিসেবে যদি আমাকে বলা হয় যে কাকে মানি, তো আমি আইডল হিসেবে আসলে তাহসান খানকে আমি আসলে চুজ করব। কারণ উনি আসলে উনি একাধারে আসলে অভিনেতা, একাধারে উনি সিঙ্গার, একাধারে উনি কম্পোজার, একাধারে উনি উনি নিজের গান নিজেই লিখেন, একাধারে উনি শিক্ষক। তো ওনার এই বিষয়টা আমাকে আসলে অনেক ভালো লাগে, অনেক অ্যাট্রাক্ট করে। একটা মানুষ আসলে একসাথে এতগুলো প্রতিভার কিভাবে অধিকারী হতে পারে। তো এই কারণে আমি ওনাকে আইডল হিসাবে মানি। তো এখন কি আমরা আপনার আইডলের গান শুনবো, নাকি আপনার পছন্দের শিল্পীর গান শুনবো, কোনটা? যে আপনারা চাইলে আইডলের গান আমি শোনাতে পারি। এটা আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি যেটা আসলে ভালো মনে করেন বা আপনার পছন্দের জিনিসটা শুনতে চাই আর কি, আপনার ফেভারিট। ওকে, আমি আমার আইডলের একটা গান শোনাচ্ছি যেটা সবার কাছে অনেক পপুলার, আলো ওকে, আলো। ঠিক আছে। ওকে ভাইয়া। তুমি আর তো কারো নয়, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার, স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। রোমন্থন করি ফেলে আসা দৃশ্য, স্বপ্নে ঢাকা, লুকিয়ে তুমি কোন সুদূরে, হয়তো ভবিষ্যতের আড়ালে ঘাসের চাদরে সুরে একা, আকাশের পানেছে জেগে থাকা। কেন আজ এত একা আমি, আলো হয়ে দূরে তুমি। আলো আলো আমি কখন
কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। যেন সহজ স্বীকারোক্তি আমি যুগান্তরী নই। যেন ভীষণ আক্ষেপ আমার আমি দিগ্বিজয় নই। শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি। কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে পরাণে রেখেছি তোমার হাতে ঘরে। কিছু অর্থহীন স্বপ্ন বুনে দেখেছি তোমায়। প্রেম তুমি কোথায়? বন্ধু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। বৃহস্পতি বলয় ঘিরে শনিতে আজ আমি পৌঁছে গেছি তোমার প্রেমে পাগল হয়ে। তাই পাগলামির ভাব সম্প্রসারণ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রিয়াদ ভাইয়া। অনেক সুন্দর গান শুনলাম, আপনার কোলাবোরেশন গুলো আসলে খুব ভালো হয়, খুব সুন্দর লাগে। ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাহসানের এই গানগুলা আমি অনেক ছোটবেলায় শুনতাম, এক ফ্রেন্ডের ফোন থেকে ডাউনলোড করে দিত, আমি ফোনে নিয়ে আসতাম, এরপরে শুনতাম। আর আরেকটা কথা আপনাকে বলতে চাই, আলো আলো গানটার পরে আজকে রাত 12টা বেজে 8 মিনিটে রাতের আকাশে কিন্তু সুপারমুন দেখা যাবে। চাঁদের আলো আজকের রাতের জন্য হইলেও আপনার হইতে পারে, একটু চোখ রাখবেন আকাশে। তো ধন্যবাদ ভাইয়া। এরপর আমরা সাইমুম ভাইয়ের কাছে চলে যাব। সাইমুম ভাই, আপনার, আচ্ছা আপনার হ্যাঁ, পছন্দের, জামাটা কি করা ছিল বলো। আচ্ছা আচ্ছা, আপনার পছন্দের শিল্পী নিয়ে কিছু শুনতে চাই আমরা। আহ প্রথমে আমি একটু বলি যে আমাদের আমার যে এখানে সহশিল্পী বা আমার যে ভাই বসে আছেন রিয়াদ ভাই অত্যন্ত চমৎকার করে এতক্ষণ গান গাইলেন। এবং ভাই প্রথমে একটা আক্ষেপ করেছিলেন যে আহ, যদি এটা অফলাইন হইতো তাইলে সে গলা মিলাইতো, অনলাইন সেই জন্য সে গলা মিলাইতে পারে না। কিন্তু আমি ভাইকে বলবো যে এটা অনলাইন হওয়া সত্ত্বেও আমি এখানে বসে বসে ভাইয়ের সাথে গলা মিলিয়েছি এবং গানের শুরু থেকে আমিও। শেষ পর্যন্ত অত্যন্ত চমৎকার করে ভাই গান গান। এবং আমার আমার একটা ব্যক্তিগত পছন্দের শিল্পীর লিস্টে আজকে ভাইয়ের নামটাও যুক্ত হইলো। যদি জানতেই চান যে পছন্দের শিল্পীকে, তাইলে এই যে সামনেও একজন বসা আছে। আর আমি যদি কৃতজ্ঞতা ভাই, আহ, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভীষণ সুন্দর করে গান গান। এবং আহ, আহ, এখন আমি যদি আমার পছন্দের শিল্পী বা পছন্দের গায়ক বা আইডোলজি এইসব নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে এটা ঠিক থাকে না ভাই। এটা এক এক সময় এক এক রকম। প্রেমে পড়লে এক শিল্পীকে ভালো লাগে, ছ্যাঁকা খাইলে এক শিল্পীকে ভালো লাগে। ভাই দেশ দিয়ে যখন ভারতে আসি তখন এক শিল্পীকে ভালো লাগে, ভারত দিয়ে দেশে গেলে এক শিল্পীকে ভালো লাগে। এখন এটা এটা আমার ক্ষেত্রে এটা খুবই ওলট পালট হয়। সেই ছোটবেলায় মনে হয়তো
এই যে রবীন্দ্র, এই যে কাজী নজরুল ইসলাম আপু, তাকে আমার খুব ভালো লাগে। আমি তাকে অসম্মান করতেছি না, তার একটা ছবি ছিল শাড়ি পরার মতো। আমি মনে করতাম যে আহ, এই লোকটার নামটা লোকের, কিন্তু মানুষটা মানে নারী। সেই লোকটাকে খুব ভালো লাগতো যখন আমি ছোটবেলায় গান শুনতাম। আহ উম, ছোটবেলায় এরকম অনেক গান আমি নজরুল সঙ্গীত আমি শুনেছি, যে আহ মোর ঘুম ঘোরে এলে মনোহর, তারপরে এরকম অনেক গান। বাচ্চাদেরও অনেক নজরুল সঙ্গীত ছিল। আমার ওনাকে ভালো লাগতো ছোটবেলা। একটা সময় রবীন্দ্রনাথ দাদুকে ভালো লাগতো। এই কথাগুলো কিন্তু আমি আমার ছোট বয়সের কথা বলতেছি, এখনকার বয়সে না। ছোটবেলা বয়সে যখন আমি রবীন্দ্রনাথকে দাদু মনে করতাম, তখন একটা সময় আচ্ছা আচ্ছা। রবীন্দ্রনাথ দাদুকে ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে তারপরে আস্তে আস্তে যখন বান্ধবী হইলো, তখন আয়ুব বাচ্চুকে ভালো লাগতো। সেই ক্লাস 2 তে 3 তে তখন আয়ুব বাচ্চুকে, যখন মেয়েরা আমাকে খেলতে নিত না, তখন মেয়ে তুমি কি দুঃখ বোঝো, বোঝো না, তখন এইভাবে আসলে। তারপরে এক আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস রে তুই মরে, যখন আমাদের খেলায় নিত না আর কি। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। এইভাবে আর কি, মানে সময়ের সাথে সাথে আমার পছন্দের শিল্পী বা পছন্দের আর্টিস্ট আসলে চেঞ্জ হয়েছে। এখনো চেঞ্জ হচ্ছে। এখন আমি ইদানিং প্রবর রিপনের গান শুনি, সোনার বাংলা সার্কাসের যিনি ভোকাল, এবং যিনি আগে একটা ব্যান্ড মনস্মরণী নামে একটা ব্যান্ডে গান করেছেন, এবং তার উল্লেখযোগ্য একটা নাটকও আছে যেটা অনেকেই দেখেছেন, বা ওটার নাটকের ক্লিপ অনেকে দেখেছেন, যে জীবন ফড়িং এর অপি করিমের সাথে। এখন প্রবর রিপনের অনেক গান শুনি। কিন্তু আমার সেই স্কুল লাইফ থেকে ক্লাস 7 অথবা 8 থেকে এখন পর্যন্ত একটা শিল্পী কনস্ট্যান্ট আমার পছন্দের লিস্টে আছেন, সেটা হচ্ছে সায়ান চৌধুরী অর্ণব। যিনি একদম সেই শুরু থেকে আমার মানে ক্লাস, ওই সময় থেকে ওনাকে ভালো লাগা শুরু হয়েছে। সায়ান চৌধুরী অর্ণবের সাথে আমার ব্যক্তিগত একটা ভালো সম্পর্ক আছে। ইভেন প্রবর রিপনের সাথেও আমার ব্যক্তিগতভাবেই একটা ভালো সম্পর্ক আছে। সেই যখন প্রবর রিপন প্রথম প্রথম গান গাওয়া শুরু করে, তখন আমি আর নাসিফ আমরাই এই গান, ওনার গান কভার করা শুরু করি। সেই সুবাদে ওনার সাথে আমার বিশেষ করে খুব একটা ভালো সম্পর্ক। কিন্তু এই যে অর্ণব সাহেব এর গান, আমি সেই শুরু থেকে এখন পর্যন্ত আমার প্রত্যেকটা গান একই রকম ভাবে ভালো লাগে এবং আমি শুনি। যদি আলাদা করে কারো নাম বলতে হয়, তাহলে অর্ণবের নাম বলা যাইতে পারে। আর যদি এখন প্রেজেন্ট পছন্দের শিল্পীর কথা বলা হয়, তাহলে প্রবর রিপন। আর যদি পছন্দের শিল্পী ওভারঅল জানতে চাও, তাহলে সবাই, কাউকে না কাউকে কোনো না কোনো সময় আমার ভালো লাগছেই। সেটা আফ্রিকান শিল্পী হোক, সেটা বাংলাদেশি হোক, কাউকে না কাউকে কোনো সময় আমার ভালো লাগছে, তাদেরকে ফলো করছি। এবং প্রত্যেককে ফলো করেই আজকে আমি সাইমুম বা আমি গান গাচ্ছি। এই আহ, আসলে আমার একটা কথা বলতেই হয় যে আপনাকে গেস্ট হিসেবে ইনভাইট করার পরে যে আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা শুনি, এবং আমার মনে হয় মুনমুন আপুও শুনে, প্লাস আরো যারা দর্শক আছেন। মানে ইউ আর নট অনলি এ গেস্ট বাট অলসো এ হোস্ট, মানে এ গুড হোস্ট যাকে বলা যায় আসলে। আমি শুধু প্রশ্নের উত্তর দিচ্ছি। না, সেগুলাই অনেকটা মানুষকে বিমোহিত করার মতো। তো এখন আমরা যদি বলি যে এতদিন যে মানুষটাকে আপনার কনস্ট্যান্টলি ভালো লাগতো, সায়ান চৌধুরী অর্ণব, তো অর্ণবের যদি গান শুনতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কারণ আমার পার্সোনাল ফেভারিট অর্ণব। তো যদি কিছু কোন মনে গান? না করেন অর্ণবের গান শুনে। পছন্দের গানের নাম বলো দেখি, পারে কিনা। আচ্ছা, তোমার জন্য নীলছে। ও, তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো।
তানা নানা দে রে নানা দিম তানা দে রে না তানা নানা দে রে না তানা না দে রে না রে না তানা নানা দে রে নানা। ভাবনা আমার শিমুল ডালে লাচে আগুন জ্বলে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভেজা মাটিতে জলের নকশা করা মনকে পাগল করে ফেলে। ভাবনা আমার শিমুল ডালে লাচে আগুন জ্বলে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভেজা মাটিতে জলের নকশা করা মনকে পাগল করে ফেলে। না 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 দে রে না রে না। তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা, তোমায় ঘিরে আমার ভালো লাগা। আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে, ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা। ভাবনা আমার শিমুল ডালে নাচে আগুন জ্বলে, মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে। এক মুঠো রোদ আকাশ ভরা তারা, ভেজা মাটিতে জলের নকশা করা মনকে পাগল করে ফেলে। দিন তানা তানা না না দে রে না তানা না না দে রে না না দে রে না রে না রে না তানা না না দে রে না না। ধন্যবাদ ভাইয়া চমৎকার গানটি শোনানোর জন্য। আশা করছি যে আর যে ইউসুফ সজীব অনেক বেশি এনজয় করছে, যেহেতু ওরও আমি এটা হচ্ছে খুব আরেকটুখানি অ্যাড ফেভারিট করি, একটা গান। আমি আরেকটুখানি অ্যাড করি, সরি। আমি আবার একটু অ্যাড করি, আমি বারবার আপনাদেরকে ইন্টারাপ্ট করার জন্য সরি। এই গানটা আমি আসলে অনেকদিন পরে গাইলাম, যার কারণে এই গানটা আমি একদম পাঁচমিশালি করে ফেলছি। আমি আসলে যেভাবে গাই সেভাবে আমি গাইতে পারি নাই। তবে আমার যদি সুযোগ হয় আমি সজীবকে ব্যক্তিগত কলে বা সজীবকে একদিন চায়ের জন্য আমি ডাকবো, ডেকে যদি বাংলাদেশে থাকি চায়ের জন্য ডাকবো, তারপরে আমি সজীবকে গানটা শোনাবো একদম প্রিপারেশন নিয়ে শিখে তারপরে। না তাহলে আমিও তো একটু ভাই ইন্টারেস্ট ভাই করতে চাই এখানে। আপু আমি আমি একটু একটু বলি। ইন্টারেস্ট করতে। আচ্ছা 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 ঠিক আছে বলেন বলো। বলেন। আচ্ছা তুমিই বলো। আচ্ছা আমি একটু বলতে চাই যে ভাইয়া যখন বললো না যে বলো কোন গানটা আমি পারি কিনা দেখি, তো উনি যখন গিটারে শুরু করছে, মানে এই গানটার সবচেয়ে ফেভারিট পার্টটাই হচ্ছে গিটারে যে সাউন্ডটা, মানে আমি শুনি খুব ভাল লাগছে যে না এবার একটা গান হবে। আর দাওয়াতের ব্যাপারে যে ভাই বললেন যে ভার্সিটি ঠিক অপোজিটেই আমাদের স্টুডিও নেওয়া হয়েছে, আপনাদের দুজনকে আমাদের গানের দাওয়াত রইলো। একবেলা আমরা পেট ভরে গান শুনবো, এটা মাথায় রাখবেন, অবশ্যই আসবেন। অবশ্যই, ইনশাল্লাহ। সজীব হচ্ছে আমার মনের কথাটাই বলে দিচ্ছে। আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে যেহেতু আপনার হচ্ছে একসাথে অফলাইনে গান গাওয়ার কথা বলছিলেন এবং সজীবকে আপনি সরাসরি গান শোনানোর কথাও বলছিলেন, সেই একই কথা আমি বলতাম যে আমাদের নিজস্ব একটি স্টুডিও আছে আমাদের ইউনিভার্সিটির অপোজিটে। তা আপনাদের দুজনের অবশ্যই চায়ের দাওয়াত রইল, এবং ভবিষ্যতে আমরা যদি পারি কখনো অফ স্ক্রিনে আমরা হচ্ছে একসাথে শোটা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই। তো সাইমুম ভাইয়ের কাছে একটু চলে যাচ্ছি। ভাইয়া বলছিলেন যে ভাইয়ার হচ্ছে এক এক সময় এক একজন হচ্ছে আইডল ছিলেন, কিন্তু আইডল বিভিন্ন জন থাকা সত্ত্বেও আমাদের জীবনের হচ্ছে গোল তো থাকে একটাই বা লক্ষ্য থাকে একটাই। তো ভাইয়ার হচ্ছে গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা হচ্ছে চিন্তা ভাবনা কি আছে, বা কোনো স্বপ্ন দেখেন কিনা, গানকে নিয়ে কতদূর কি যেতে চান? গান নিয়ে আমার যতটুকু স্বপ্ন দেখার, গান নিয়ে আমার যতটুকু পাওয়ার আমি অলরেডি পেয়ে গেছি। আমি মনে করি আমি এখন নিজের জন্য গাইতে পারি, এবং আমি আপনাদের দোয়ায় এবং অনেক মানুষের দোয়ায় আমি অনেক গান শিখেছি আমার জীবনে, এবং যেটা আমি যে কোনো সময় যে কোনো ভাবে নিজের জন্য কাজে লাগাইতে পারি। যেমন আমি কষ্টে থাকলে, আমি একটু আগেও বললাম যে কষ্টে থাকলে আমি আমার নিজেকে সুখী করার জন্য আমি সেই গান গাইতে পারি। যদি মনে হয় যে না আমার আরেকটু কষ্টে আছি, আমার আরেকটু কষ্ট পাওয়া উচিত,
তাইলে আবার একটু আরো আবেগপূর্ণ গান আমি নিজেকে আরো কষ্টে পতিত করতে পারি। আমার নিজের যখন মন খারাপ থাকে, যখন খুব ভালো লাগা থাকে, যখন বন্ধু বান্ধবের মধ্যে আড্ডায় যখন নিজেকে যখন সবার সামনে প্রেজেন্ট করা লাগে, আহ ওই করার জন্য যতটুকু গান, ততটুকু আমি অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। আমার গান নিয়ে যতটুকু স্বপ্ন ছিল আমার পূরণ হয়ে গেছে। আমার এখন আপাতত গান নিয়ে আর কোনো স্বপ্ন নাই। এখন আমি গানকে যেভাবে আঁকড়ে ধরে আছি সেভাবেই আঁকড়ে ধরে থাকতে চাই যতদিন পর্যন্ত বাঁচি। কারণ গান আমাকে একটা খোরাক যোগায়। যেমন আমার যখন ক্ষুধা লাগে, পেটের ক্ষুধা, তখন আমি খাই। কেউ কেউ ভাত খায়, আমি চেন্নাইয়ের ইডলি, দোসা, পোঙ্গাল, ইডিয়াপম এইসব খাই। এবং কিন্তু যখন আমার মনের ক্ষুধা লাগে তখন আমি কিছু কিছু কাজ করি, যার মধ্যে একটা হচ্ছে গান। গান গাই, বই পড়ি, এবং তৃতীয়টা হচ্ছে নাটক, থিয়েটার, মানে মঞ্চ নাটক দেখার চেষ্টা করি বা মঞ্চ নাটক করি। এই তিনটা জিনিস আমাকে দারুণ ভাবে মনের খোরাক যোগায় আমার। এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমার মা আমার গানটা খুব পছন্দ করে। আমি যতটুকু গান শিখে ফেলেছি, এখন আমার মা আমাকে কল করে, আমার মা সুইডেনে থাকেন, তা আমাকে মা কল করে মাঝে মাঝে বলে আমার মনটা খারাপ, একটা গান শোনা। তা আম্মুর, তখন আমি আম্মুকে গান শোনাই, আমি আম্মুকে রেকর্ড করে পাঠাই। তো যার কারণে মানে আমার গান দিয়ে যতখানি অ্যাচিভমেন্ট বা গানের কাছে আমার যতটুকু চাও আমি অলরেডি পেয়ে গেছি। এখন এইটাকে ধরে বাঁচতে চাই, এটাকে কাজে লাগিয়ে এটাকে ধরে বাঁচতে চাই, নিজেকে ভালো রাখতে চাই। আমার আশেপাশের বন্ধু বান্ধব, যারা প্রিয়জন, প্রত্যেককে ভালো রাখতে চাই, এইটুকুই। সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে আপনি যে এত সুন্দর গান করেন সেটা নিজের জন্য না হয়ে আপনি যদি সবার জন্য করতেন, শুধু বন্ধু বান্ধবের মধ্যে সীমাবদ্ধতা না রেখে সবার জন্য গাইলে হচ্ছে আমার মনে হয় যে তারা সবাই খুব উপভোগ করতো এবং তাদের সময়টাও দারুণ কাটতো, যেভাবে আজকে সবার তাদের জন্য সময়টা আমি দারুণ কাটছে। সবার জন্য আমি গান আপলোড করি। আমি যখন গাই, আমার যখন মনে হয় এই গানটা ভিডিও করা উচিত, আমি ভিডিও করি। তারপরে আমি সবার জন্য যেটা করি, আপলোড করি। আমার হয়তো ফেসবুক চ্যানেল, আমার ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে যতটুকু পারি। আমার আসলে ওইভাবে গান সময় করে গান রেকর্ড করা বা ওইরকম আসলে সময় হয় না, বা আমি পারিও না অনেকের মতো। আমি ফোনে রেকর্ড করা, সেগুলো আপলোড করা, বিভিন্ন কায়দা করে গান গাওয়া, রেকর্ড করা আমি আসলে পারি না। আফটার অল আমি নাইনটিজ কিড, আমার জন্ম সেই নাইনটিজে। কিছু পুরনো, কিছু ম্যানুয়াল ব্যাপার আমার মধ্যে অবশ্যই আছে, অনেকের মতোই পারি না, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি। যার কারণে এবং সময়ও হয় না, সবার জন্য আমি ওইটুকুই পারি আপলোড করি। এবং আরেকটা জিনিস আমি সবার জন্য যেটা করি, যেই আমাকে গানের জন্য ডাকুক আমি সাথে সাথে ছুটে যাই, সাথে সাথে ছুটে যাই। আমাকে এমন কোনোদিন হয় নাই যে আমাকে বলছে যে তোমার গান গাইতে হবে, আর আমি বলছি যে না আমি গান গাইতে পারবো না। আমি 2 লাইন হইলেও গাইছি, 1 লাইন হইলেও গাইছি। এইটা আমার কাছে সবার কাছে কমিটমেন্ট। আমি সবার জন্য গান গাই, যে আমাকে বলে আমি নো হেজিটেশন, নো ভাব, যে আমি গান গাইতে পারি, নো ভাব, নো হেজিটেশন, আমি সবার জন্য গান গাই, সবার সাথে গান গাই। দ্যাটস অল। ধন্যবাদ ভাইয়া। তো এবার একটু রিয়াদ ভাইয়ের কাছে চলে যাই, যে ভাইয়া বলছিলেন যে আপনার শুরুটা আসলে ভালো লাগা থেকে শুরু হয়েছে আর কি, গানের প্রতি ভালো লাগা থেকেই গানের যাত্রাটা শুরু হয়েছিল। তো এখন গান নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? এটা কি শুধুমাত্র ভালো লাগার মধ্যেই রেখে দিতে চাচ্ছেন, নাকি প্যাশনেট হয়ে বা ভবিষ্যতে পেশা হিসেবে এটা কি বেছে নিতে চাচ্ছেন? আহ ধন্যবাদ সবাইকে। যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমার গানের সেরকম কোনো শিক্ষা নেই, গানের কোনো গানটাকে ওইভাবে শিখে আমার গানের মধ্যে আসা হয়নি। তো সে অনুযায়ী আমার আসলে গানের মধ্যে অনেক ল্যাকিংস আছে, এটা আমি স্বীকার করি। আমার অনেক ঘাটতি আছে, সেই ঘাটতি গুলোকে আসলে ফিল আপ না করে গান নিয়ে আসলে সে বেশি দূর আগানো এখন অনেক টাফ হয়ে যায়। তো যেহেতু আমি গানটাকে ভালো লাগা থেকে আসা, তো আমার এই ভালো লাগাটা আহ অব্যাহত থাকবে। এবং গানটাকে আমি ভালো লাগা থেকে যারা আমাকে গানে অনুপ্রেরণা যোগায়, যারা আমাকে উৎসাহ দেয়, যারা আমার গান শুনতে ভালোবাসেন, তাদের তাদের তাদেরকে খুশি করার জন্য বা তাদের মনের খোরাকটা মেটানোর জন্য আমি
গানটাকে চালিয়ে যাব যতদিন পারি। আর হচ্ছে যে এই ভালো লাগা থেকে প্যাশনেট বা পেশাতে যাব কিনা এই ক্ষেত্রে যদি বলি, তো হচ্ছে যে আমার এই গানটাকে ভালো লাগা থেকে যেহেতু আমি আসছি, তো ভালো লাগা দিয়েই আমি আসলে এটাকে চলতে দিব। এটাকে আসলে ভালো লাগা দিয়ে স্রোতের মধ্যে ভাসিয়ে দিব। এটা আসলে ভালো লাগা থাকতে থাকতে যতদূর আসলে যায়, এটা নিয়ে আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। তবে প্রফেশনালি যদি বলতে যাই যে আসলে ইচ্ছা আছে কিনা, আহ এই মুহূর্তে আসলে আমার এই গান নিয়ে প্রফেশনালি কোনো কিছু করার ইচ্ছা নাই। তবে যদি ওই যে বললাম স্রোতের গতিতে যদি এটা সবার ভালোবাসায়, সবার সাপোর্টে যদি এটা আরেকটু বেশি দূর আগিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আমি আসলে এটাকে সাপোর্ট করবো এবং এটার সাথে অবশ্যই তাল মেলাবো। এইটুকুই। ধন্যবাদ ভাইয়া। তো এই পর্যায়ে আমরা আপনার থেকে কোন গানটি শুনতে যাচ্ছি? এ পর্যায়ে আমি আসলে আমাদের অ্যানাদার গেস্ট শতুল হক সাইমুম ভাই একটু আগে উনি বলেছেন আইডল, ওনার পছন্দের আছেন আহ সায়ন চৌধুরী অর্ণব। তো উনি ওনার একটি গানও শুনিয়েছেন। তো আমি ভাই না বললে আমি ওনার একটা গান অলরেডি সিলেক্ট করে রেখেছিলাম যে তার একটি গান শোনাবো। তো ভাই যেহেতু বলেই দিয়েছেন যে ওনার পছন্দের একজন শিল্পী, তো আমি দর্শকদেরকে এবং আপনাদের সবাইকে অর্ণবের আরেকটি গান শোনাতে চাই। সেটা হচ্ছে যে হারিয়ে গিয়েছি। জি ভাইয়া, ধন্যবাদ। শুরু করেন। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, আপনি করেন। মনে হচ্ছে নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। সজীব, কি শুনতে পাচ্ছো? হ্যাঁ আপু, শোনা যাচ্ছে। ভাইয়ার হয়তো নেটওয়ার্ক সমস্যা। আমরা 1 মিনিট অন্তত অপেক্ষা করি, দেখি ভাইয়া ফিরে আসে কিনা, অথবা হারিয়ে গেছে হয়তো। ভাইয়া হারিয়ে গিয়েছে, গানটির প্রিপারেশন নিতে নিতে হয়তো নেটওয়ার্ক থেকে একটু হারিয়ে গিয়েছে। দর্শক, আমরা একটু অপেক্ষা করছি। আশা করছি ভাইয়া ফিরে আসবেন আমাদের মাঝে। সরি, আমি আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা আপনারা কি ভাইয়া, শুনতে সমস্যা পাচ্ছেন নেই। আমাকে? জি ভাই, এখন শুনতে পাচ্ছি। আপনি শুরু করতে পারেন যে যদি কতদূর থেকে সমস্যা না আমি থাকে। আসলে কাট হয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারতেছি না। গানটি শুরু করার ঠিক আগ মুহূর্তে আর কি কাট আপ হয়ে গিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমি কি বলেছি যে আমি কোন গানটি শোনাতে চাচ্ছি? এটুকু কি আপনারা জি শুনতে ভাইয়া। পাইছেন? জি জি ভাইয়া, আপনি গানটি শুরু করেন। জি, ধন্যবাদ সবাইকে। আহ, জি, ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। হারিয়ে গিয়েছি, এই তো জরুরি খবর। অবাক তুই চোখে, ঝাঁকাবে ভয়ে অভিমানে। হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে। হারাবো বলে পা টিপে এগোতে গেলে গোটা শহর বাতি জেলে সতর্ক। পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি, গোটা শহর বাতি জেলে সতর্ক। পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার, ডাকানি সুতিতে কথা শুনে শিউরে উঠে নাগা।
স্বপ্নে আমার শরীরে কেউ ছোঁয় না শিউলি ফুল, আলোর আকাশ নুয়ে সে ছোঁয় না কপাল। কোথাও নেই ঝুমঝুম অন্ধকার তক্ষক ডাকানি সুতিতে, রূপকথা শুনে শিউরে উঠে না গা। স্বপ্নে আমার শরীরে কেউ ছড়ায় না শিউলি ফুল, আলোর আকাশ নুয়ে সে ছোঁয় না কপাল। হারিয়ে যায়নি তবু এটাই জরুরি খবর, আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাবার কোনো মানে নেই। হারিয়ে যায়নি তবু এটাই জরুরি খবর, আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই। নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে, বুকের গভীরে কার যেন ডাক আসে। নিবিড় ঘরে আধো আলো বিশ্বাসে, বুকের গভীরে কার যেন ডাক আসে। যদি কোনোদিন ছুঁড়ে ছায় অন্ধকার, ভালোবাসা এক ওটা মুখ আমার, দু চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কে। যদি কোনোদিন অটুট বিশ্বাসে, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনো। ধন্যবাদ ভাইয়া। আপনারা কি শুনতে অসাধারণ ভাবে পাচ্ছেন? গানটি, জি ভাইয়া শোনা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার মনে হচ্ছে যে আপনাকে যেভাবে আপনি গানগুলা গাচ্ছেন, হারিয়ে যেতে চাইলেও কেউ হারিয়ে যেতে দিবে না, বিশেষ করে আপনার ফ্যান ফলোয়ার্সরা আপনার গানের জের ধরে আপনাকে টেনে টেনে ধরে রাখবে। আর আমি আরেকটা জিনিস খেয়াল করছিলাম যে সাইমুম ভাই এবং সজীব দুজনেই হচ্ছে মানে মিউট করে গানের সাথে গলা মিলাচ্ছিলেন। তো আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় তাহলে তিনজন মিলে একসাথে গান গাওয়া যায় কিনা আজকের অনুষ্ঠানের একদম শেষে গিয়ে। আসলে এই ক্ষেত্রে তো নেটওয়ার্কটা একটা বড় প্রবলেম ক্রিয়েট করে। যদি নেটওয়ার্কটা ঠিক থাকে তাহলে আমার মনে হয় সম্ভব। আমার মনে হয় যে এক দুই লাইনে হয়তো বিশেষ কিছু ক্ষতি হবে না আর কি। না, আমরা ট্রাই করতে পারি, যাই হোক আমরা ট্রাই করতে পারি, বাকিটা আচ্ছা, দর্শক বুঝবে। আচ্ছা ঠিক আছে, এবার একটু সাইমুম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। যে ভাই, আপনার গানের ক্ষেত্রে সব থেকে বেশি অনুপ্রেরণা কে দিয়েছেন এখন পর্যন্ত? ভাইয়া আবার হয়তো মিউট করে রেখেছেন, একটু আনমিউট করতে হবে দয়া করে। আসলে মিউটটা আমি করি না, আমি আসলে এই যে এইটার সাথে আমি আসলে সংযুক্ত না, আমি খুব অত্যন্ত দুঃখিত। এই মিউটটা কিভাবে যেন হয়ে যায়, তারপরে আবার আমি যখন কথা বলি আনমিউট হয়, কিন্তু সব সময় হয় না। যাই হোক, আচ্ছা ঠিক আছে ভাইয়া। এইটা হচ্ছে যে কেউ ওই পাশে বসে কেউ ওই কলকাঠিটা নাড়ছে, আপনাদের যে টেকনিক্যাল, তাকে অসংখ্য ধন্যবাদ। সে আসলে সবার কথা শুনছে, তার খুব মনোযোগ দিয়ে শুনতে হচ্ছে, এবং কথা শেষে কথা শুরুতে তার মিউট করা আনমিউট করা এগুলো করতে হচ্ছে। যাই হোক, তাকেও অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ এত বড় একটা প্রোগ্রাম যাচ্ছে, সে আমাদেরকে শুনছে কিন্তু তাকে ধন্যবাদ জানানো হচ্ছে না, যদিও
রিয়াদ ভাই এসে জানিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এখন তো শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমার প্রশ্নটা আরেকবার, আই এম সরি। যে আপনার গানের ক্ষেত্রে সব থেকে বেশি অনুপ্রেরণা কে দিয়েছেন এখন আচ্ছা, পর্যন্ত? অনুপ্রেরণা। আমার গানের ক্ষেত্রে অনুপ্রেরণা আমি প্রত্যেকের কাছ থেকেই পেয়েছি, একদম প্রত্যেকের কাছ থেকে। প্রত্যেকের কাছ থেকে, রাস্তায় যে পাগলটা গান গিয়েছে তার কাছ থেকেও আমি অনুপ্রেরণা নিয়েছি। কিন্তু যদি এখন আবার উল্লেখযোগ্যর কথাটা আসে, যদি উল্লেখযোগ্য ভাবে বলতে হয়, আমার গানের ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছে আমার বন্ধু নাসিফ। আমার সব থেকে কাছের বন্ধু, আমার বেশ কয়েকজন সব থেকে কাছের বন্ধু আছেন, বেশ কয়েকজন, আমার সবাই সব থেকে কাছের বন্ধু। তার মধ্যে আমার বেশি সময় কেটেছে আমার বন্ধু নাসিফ মুস্তাকিমের সাথে, নাসিফের সাথে। তো আসলে আমরা দুজনেই তো একসাথে গান গাওয়া শুরু করি, এবং ও আগে তবলা বাজানো শিখতো, স্কুলে গান গাইতো। এরপরে যখন আমাদের দুইজন আমরা একসাথে হই, তখন থেকে একসাথে গান গাওয়া শুরু। তো ইন এ ওয়ে আমি বলতে পারি, এবং এটা আমার বলতে হবেই, যে আমার গানের ক্ষেত্রে একটা বড় ইন্সপাইরেশন হচ্ছে আমার বন্ধু নাসিফ। নাসিফের সাথে গান গাওয়া, একসাথে গান শুরু করা, গিটার বাজানো শুরু করা। ও যদিও আমার আগে গিটার বাজানো শুরু করে, আমি পরে। তখন ও গিটার বাজাইতো, আমি গান গাইতাম। এখন দুজনেই বাজাই, দুজনেই গাই। কিন্তু ও একটা বড় আহ, ভূমিকা রাখছে আমার গানের জীবনে, বা এই ধরনের বা এই টাইপের, বা এই গানের এইরকম একটা গিটার হাতে নিয়ে গান গাওয়া, আর পাঁচটা আহ ছেলেদের মতো যারা গান গায়, গান পছন্দ করে, আহ তাদের মতো করে গান গাওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা আমার বন্ধু নাসিফকে আসলে দেয়া চলে। তাছাড়া অনেকেই আমার জীবনে বিভিন্ন ভাবে গানের ভূমিকা রেখেছেন। আমার নানা ভাই, তিনি গান গাইতেন বাসায় বসে মাঝে মাঝে। তো তার থেকে আমার গানের অনুপ্রেরণা। আমার মা গান গাইতেন, আমার মামারা গান গাইতেন, আমার দাদা ভাই গানের ভক্ত ছিলেন, আমার ছোট চাচু গানের ভক্ত। প্রত্যেকের কাছ থেকেই বিভিন্নভাবে অনুপ্রেরণা পেয়েছি, কিন্তু নাসিফকে স্পেশাল বলা চলে আমার গানের অনুপ্রেরণার ক্ষেত্রে। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নাসিব ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তার অনুপ্রেরণা এবং অন্যান্যদের ভূমিকা সত্ত্বেও হচ্ছে আপনি এত সুন্দর গান আজকে গাচ্ছেন এবং আমরা শুনছি এবং জমে উঠেছে আমাদের আড্ডা, এবং দর্শকরাও শুনছে আমাদেরকে। তো এই পর্যায়ে দর্শকদের জন্য ভাইয়ের কাছ থেকে আমরা কোন গানটি শুনতে যাচ্ছি? তার আগে আমি 1 মিনিট, আমি একটু 5 সেকেন্ড সময় নিতে চাই। আমার বিড়াল হচ্ছে দরজার সামনে ডাকাডাকি করতেছে, ও ঘরে আসতে চায়। আমি কি একটু ওকে নিয়ে আসবো? জি জি ভাইয়া, কোনো সমস্যা নেই। ভাইয়া বিড়ালটি আনুক, আমরা এই পর্যায়ে একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসি, কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে অনেক অনেক কমেন্ট জমা হয়ে আছে ইতিমধ্যে। তো আমি টেলিকাস্ট অপারেটরকে অনুরোধ জানাবো যে কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট আমাদেরকে শো করানোর জন্য। আমাদের সাথে আছেন সামিউল সোহাগ, তিনি লিখেছেন রিয়াদ মাহমুদ জোস লাগছে শুনতে। ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে আছেন তাহির, তিনি লিখেছেন রিয়াদ ভাইয়া অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছেন ফাতেমাতুজ জোহরা, অসাধারণ হয়েছে রিয়াদ। ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছেন আয়েশা আক্তার, তিনি লিখেছেন এই অবেলায় গানটা শুনতে চাই রিয়াদ ভাই। ধন্যবাদ আপু। আমাদের সাথে আরো আছেন মোহতাসিম সজীব, তিনি লিখেছেন মিসিং দ্য শো সো ব্যাডলি, রিয়াদ ভাইয়ের গলায় চির অধরা গানটি শুনতে চাই। ভাইয়ের অনেক অনেক গানের রিকোয়েস্ট চলে আসছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার হচ্ছে ভাইয়ের কাছে ফিরে আসছি। ভাইয়া তার বিড়ালটি নিয়ে আবার চলে এসেছেন আমাদের মাঝে। তো ভাইয়া ওর নাম কি জানতে চাই। আমি নিজেও, যদিও আমার বাসায় দুইটা বিড়াল আছে, আমি হচ্ছে পশু প্রেমী বলতে গেলে। ওর নাম আগে ছিল বাচ্চা, এখন হয়েছে মা। সে কিছুদিন আগেই আহ 4 জন খুবই ফুটফুটে সন্তানের জননী হয়েছেন, এবং সে আমার মেয়ে। এবং ওর বাচ্চাদেরকে আমি নাতি বলে সম্বোধন করি। তারা অন্য জায়গায় থাকতেন বাচ্চাকে হওয়ার কিছুদিন পর্যন্ত। তারা আপাতত নানা বাড়িতে বেড়াতে এসেছেন। তো সেই সুবাদে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে দেখো 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 দেখো। আমি একটু ওকে, একটু 1 সেকেন্ড দেখে আসি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।
ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছিলাম মিউজিক আড্ডা এবং আমাদের অনুষ্ঠান অনেক ভেরি হয়েছে। আশা সরি, করছি আমি আপনারা ভেরি সরি, এই শেষ পর্যন্ত মুহূর্তে আমাদের সাথে থাকবেন। সরি, আমি এই আড্ডাটাকে একদমই ইনফর্মাল বানিয়ে ফেলেছি এবং আমি আসলে অত্যন্ত দুঃখিত। আমি আড্ডাটাকে অনেক ইনফর্মাল বানিয়েছি এবং আমি এরকমই, আমি একটু বেশি মানে সামাজিকের বাইরে থেকে একদম সামাজিকের বর্ডার লাইনে বসবাস করি। কখনো সামাজিকতায় যাই, কখনো অসামাজিকতায় যাই, এবং আমার কাছে আমি একটু আড্ডা মানেই হচ্ছে একদমই খিচুড়ি। তো আমি আমি একটু দুঃখিত, আমি ইন্টারফেয়ার জানি না করি যে ভাইয়া। বরিশাল। আমি একটু ইন্টারফেয়ার করি যে আড্ডা মানেই তো হচ্ছে আমরা ইনফর্মাল কথাবার্তা বলবো, এটাই তো স্বাভাবিক, তাই না? আড্ডাতে বসে তো কেউ আর ফর্মাল ভাবে বসে ফর্মালি কথাবার্তা বলে না, আমার যেটা মনে হয়। না, আমি আসলে জানি না যে বরিশাল আসলে প্রত্যেকটা অনুষ্ঠানেরই যেহেতু আপনারা অনেক বড় একটা সংগঠন, এখন অনেক বড়, আপনাদের অনেক অনেক আপনাদের দর্শক মন্ডলী অনেক ব্যাপকতা পেয়েছে আপনাদের। আমি রিসেন্টলি ফেসবুক পেজে ইনভাইটেশন পাওয়ার পরে আমি ঘুরে দেখে আসলাম যে আপনাদের অত্যন্ত একটা সুন্দর একটা জনপ্রিয়তা আছে। আপনাদের বিভিন্ন পোস্টে, লাইভে, শেয়ারে খুব ভালো জনপ্রিয়তা আপনারা অলরেডি খুবই অল্প সময় অর্জন করেছেন। এবং আসলে প্রত্যেকটা অনুষ্ঠানেরই, এবং যাদের এত দর্শক, এত ভক্ত যাদের, তাদের অনুষ্ঠানের আসলে কিছু সাজানো গোছানো কিছু নিয়মতান্ত্রিক ব্যাপার থাকে। তো আমি হয়তো আজকে সেই জায়গাটাকে ব্রেক করলাম, আমার বিড়াল নিয়ে এসে ওকে খাবার দিতে গিয়ে, ওকে দরজা খুলে দিয়ে এবং গরুর মাংস ঝোল এসবের আলোচনা করে। আমি আসলে দুঃখিত। না ভাই, আমি সমস্যা, যেহেতু আমরা হচ্ছে মিউজিক আড্ডা, আমাদের প্রোগ্রামের নামই আড্ডা, সেহেতু হচ্ছে আমরা আড্ডা দিতে বসবো, এটাই স্বাভাবিক। তো ভাইয়া, এখন ধন্যবাদ। হচ্ছে আমরা কোন গানটি শুনতে যাচ্ছি? আম, আমি উম, সজীব, আমি কি প্রবল রিপনের একটা গান শোনাবো? আমি আসলে জানি না আমি কোন গান শোনাবো। আমি আহ, আহ শোনাতে পারেন, প্রবার রিপনের গানটা আপনারা অনেক ভালো করেন, বিশেষ করে আপনি অনেক ভালো করেন, আমি নিজে শুনছি। তো আপনি এটা শোনাতে পারেন, আশা করি আমি দর্শকরা প্রবল অনেক। রিপনের একটা গান, সে জি যেহেতু জি। তার গান যেহেতু আমি এখন অনেক শুনি, তার একটা গান। আচ্ছা, জি গানটার নাম অবশ্যই। হচ্ছে অন্ধ দেয়াল। গানটার নাম হচ্ছে অন্ধ দেয়াল। আহ, গানটা যদিও বাজারে বা উম, আহ, বা এখনো দর্শক সারিতে, দর্শকদের মাঝখানে এখনো গানটা অনেকই নতুন, কিন্তু তারপরে ওই গানটা অনেক জনপ্রিয়। এবং আশা করি দিন দিন সোনার বাংলা সার্কাসের নতুন অ্যালবাম, যেটা এখন বাজারে ঘুরছে, যেটাতে অন্ধ দেয়াল, এপিটাফ, আহ, তারপরে আমরা মৃত্যু উৎপাদনকারী, এরকম বেশ ভালো ভালো কিছু গান আছে। আশা করি একদিন সবাই শুনবে এবং সবার মধ্যে গানগুলো ছড়িয়ে পড়বে এবং মনুষ্যত্ব বোধকে জাগ্রত করবে। সবাই গানটা বোঝার চেষ্টা করবে। আমি গানটা শুরু করি। এবং যেহেতু এই গানটা নতুন, এই গানটা ভালো না লাগলে থামিয়ে দেওয়ার অধিকার আছে আপনাদের। আমার মনে হয় না থামানোর প্রয়োজন পড়বে। ওকে। লা 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 দেয়ালের ছায়াই দেখো পারছে দেয়াল একা, নিজের দেহ রেখে ছায়াতেই লেপ্টে থাকা, সূর্যের ব্যারাম দেখে পরে মানুষের মাথা ব্যথা, ব্যথার আন্দোলনে ওরে অবুঝের গোপন পোকা, ভাঙতে তোমার
কিনে আনা দেয়ালের নীরব গায়ে কিছু লেখা নেই তুমি ছাড়া দেয়ালের গোপন ঘরে মুক্তি বন্দি দশা লা 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 La 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 আমার এই গানে মুক্তির কোনো পথ খোলা নেই হতেও পারে এ গানের বাইরেও কোথাও তোমার দেশ আমার এই গানে মুক্তির কোনো পথ খোলা নেই হতেও পারে এ গানের বাইরেও কোথাও তোমার দেশ ক্রুশ থেকে নেমে যিশু আজ হলো একটু হুশ দেয়ালে নতুন সময় মানে পুরসারের ক্রুশ থেকে নেমে যিশু আজ হলো একটু হুশ দেয়ালে নতুন সময় মানে পুরসারের ঢুস লা 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 ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি অত্যন্ত সুন্দর এবং অর্থবহ এই গানটিকে মূল্যায়ন করার জন্য এবং এত নীরব ভাবে শোনার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া যে এত সুন্দর একটা গান শোনানোর জন্য। হয়তো আমি তার যথার্থ মূল্যায়ন বা প্রশংসা করতে পারবো না, তবে আমি চোখ বন্ধ করলেই অনেক জায়গা থেকে আমি প্রবল রিপনকেই শুনতে পাচ্ছিলাম, যে আমি মনে করতেছিলাম তিনি হয়তো গান গাচ্ছেন। মানে অনেক জায়গা থেকে আমার এরকম লাগছে, আমি মোটামুটি তার গান শুনছি, সে অনেক ভালো গান করে এবং খুব অর্থবহ তার গানগুলো। আহ প্রায় শেষের দিকে চলে আসতেছি আমরা। যদিও সাইমুম ভাই বাংলাদেশের মানুষ, তবুও ইন্ডিয়ায় থাকে। তো আজ আমরা মানচিত্রের দূরত্ব অতিক্রম করেছি। অনিকেত প্রান্তরের আমার সেই গানটা খুব মনে পড়ে, দুটো মানচিত্র এঁকে দুটো দেশের মাঝে। তো সেক্ষেত্রে এই যে দুটো দেশ থেকে আমাদের অনুভূতিগুলো বিধে থাকবে বিউ রেডিওতে সবসময়, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আশা করি। তো আমাদের ক্ষেত্রে মানে হয় কি, মানে আমি কবিতা লিখি, প্রায় ক্লাস 8 থেকে আমি কবিতা লিখি, কন্টিনিউয়াসলি লিখি এখন পর্যন্ত। তো আপনাদের অনুষ্ঠানটা যখন শুরু হয়, আমি কখনো সময়ের দিকে তাকাইতে পারি না একবারও। মানে গান মানে এনজয় করছি। এরপরে ভাইয়া যে ইনফরমাল ফর্মাল আড্ডার কথা বললেন, আড্ডা তো কখনো ফর্মাল হয় না, আড্ডা তো সবসময় ইনফরমাল। মানে বেসিক্যালি বিউ রেডিওর এই শোটা আমার অনেক পছন্দের শো, মিউজিক আড্ডা শোটা আমার পছন্দের শো, এবং আমার অভিষেক ঘটে মিউজিক আড্ডা দিয়া এই বিউ রেডিওতে আরজি হিসাবে। তো আমি এই শোটা শুনতে শুনতে আমি দুটো লাইন কবিতা লিখছি, আমি চাইবো শোনানোর জন্য, যদি অনুমতি থাকে সবার। অবশ্যই 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 অবশ্যই, শোটা তোমার, তুমি এই শোর বক্তা।
আচ্ছা তুমি আচ্ছা, জোর ঠিক করে আছে। হলেও শোনাবা। না, আসলে জোর করে না, আমি অনুমতি নিয়ে নিছি। তো লাইন দুটো হচ্ছে এমন যে, সময়ের বেড়াজালে আটকে থাকা এক পাখি, কোন উপায়ে চিরকাল আমি বাঁচিয়ে তাকে রাখি। তো সময় শেষ হলে সে মরে যাবে, তেমনি সময়ের শেষ হলে আমাদেরও চলে যেতে হবে। আমরা চাইলেও সবসময় থাকতে পারবো না, চাইলেও সারা দিন আড্ডা দিতে পারবো না, তবে আমরা বারবার ফিরে আসবো। আহ তো শেষ দিকে আমি বলবো যে, আপনারা অবশ্যই, আমি দাওয়াতটা আবার একটু রিমাইন্ড করে দিতে চাই, আপনারা অবশ্যই দুজন আমাদের স্টুডিওর জানালায় উকি মারবেন। আশা রাখবো আপনি বাংলাদেশ আসার পরে। আর রিয়াদ ভাই তো বাংলাদেশই আছেন। তো সাইমন ভাই, আপনার কাছ থেকে বিদায় নিব, তার আগে আমি জানতে চাই, বিউ রেডিওতে এসে, বিউ রেডিওতে প্রোগ্রাম করে গান গেয়ে আড্ডা দিয়ে কেমন লেগেছে? অবশ্যই। আহ, প্রথমে আমি তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে। এবং আমি আসলে দুঃখিত, আমি নাম ভুলে যাই। আমাদের সাথে অত্যন্ত সুন্দরভাবে যে সঞ্চালনা করেছেন, অত্যন্ত মুনমুন আপু। সুন্দর, যে মুনমুন আপু, আহ, আহ, সজীবকে, এবং আহ, আমি জানি না মুনমুন আপু আমার সিনিয়র হবেন না জুনিয়র হবেন, তারপরে আমি মুনমুন আপুকে আপু বলেই সম্বোধন করছি। আপনি বলেই সম্বোধন করছি আপনাকে। এবং সজীব, তোমাকে অত্যন্ত ধন্যবাদ এত সুন্দর করে। আমি আসলে এত সুন্দর করে এই প্রোগ্রামটা চালানোর জন্য আমি প্রথমে ভাবছিলাম যে এই অল্প দিনের মধ্যে, আমি জানি যে আহ, বাংলাদেশে প্রথম ইউনিভার্সিটির রেডিও চ্যানেল হিসেবে বরিশাল ইউনিভার্সিটি রেডিও আত্মপ্রকাশ করেছে। এবং আমি আহ, এইটুকু জানি যে কবে থেকে, মানে এক্সাক্ট ডেট মনে না থাকলেও আমি জানি যে খুব বেশি দিনের যাত্রা কিন্তু আহ, এই বিউ রেডিও না। দুই কিন্তু হাজার উনিশ সাল থেকে। 19 সাল থেকে, হ্যাঁ। তো এর বলা চলে কিন্তু খুব একটা বেশি দিন না। হয়তো মাঝখানে 2 বছর বা 3 বছর অতিবাহিত হয়েছে। আমি ভাবছিলাম যে এত অল্প দিনে এই বিউ রেডিও এত জনপ্রিয় কিভাবে হইলো। কিন্তু আমার কাছে এখন প্রশ্নটার, নিজের প্রশ্নের উত্তর অত্যন্ত পরিষ্কার। যাদের কাছে এত অত্যন্ত সুন্দর করে কথা বলার মতো, যাদের কাছে এত অত্যন্ত গুণী গুণী সঞ্চালক সঞ্চালিকারা আছেন, তারা তারা অবশ্যই, এবং যারা এত ইউনিক সকল চিন্তা ভাবনা বের করে তাদেরকে, তাদের প্রোগ্রাম পরিচালনা করেন, অবশ্যই আপনাদের জন্য, আপনাদের এই অত্যন্ত সুন্দর বা গুণসম্পন্ন মানসম্পন্ন এই প্রোগ্রামগুলোর জন্যই বিউ রেডিও আজকে এত জনপ্রিয়তা পেয়েছে। এবং অবশ্যই যারা পিছনে কাজ করছেন, আহ, যারা যেই ব্যক্তি আমার মাইক মিউট আনমিউটের কাজটা করেছেন, এবং তাদের মতো আরো অনেকের নিরলস প্রচেষ্টা, এতক্ষণ মনোযোগ দিয়ে, এই যে দেখুন, আপনি আমি আমরা কিন্তু কথা বলছি, আড্ডা দিচ্ছি, আমাদের মধ্যে কিন্তু, তারপরেও কিন্তু আমাদের মধ্যে একটা বোরিংনেস আসার মানে আসছিল। কিন্তু যেই মানুষটা বসে বসে শুনছে কখন মিউট করতে হবে কখন আনমিউট করতে হবে, সেই মানুষটা কিন্তু আমাদের সাথে ইন্টারাকশনও হচ্ছে না, তারপরেও কিন্তু সে শুনছে। তাকে কিন্তু অবশ্যই আরো বেশি একটা সম্মানের জায়গায় রাখতে হবে। এবং অবশ্যই আমি বিউ রেডিওর, সজীব আমাকে ইনভাইটেশন পাঠানোর পরে আমি বিউ রেডিওর পেজটা ঘুরে দেখেছি। অত্যন্ত চমৎকার আপনাদের কাজ, অত্যন্ত সুন্দর সাজানো গোছানো আপনাদের শো গুলো। আমি বেশ কয়েকটা শো পুরোপুরি না পারলেও আমি কিছু অংশ দেখেছি। আহ, তো অত্যন্ত চমৎকার, আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং আমি অত্যন্ত আহ, আপ্লুত, এবং আমি মানসিকভাবে অত্যন্ত সুখী এবং খুশি আজকে আপনাদের এত সুন্দর একটা আয়োজনের অংশ হতে পেরে, আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে পেরে। এবং অবশ্যই রিয়াদ ভাইয়ের মতো একজন গুণী শিল্পী, যিনি নিজেকে গুণী বলে দাবি করেননি, তারপরেও আমি দাবি করছি, এবং কমেন্ট বক্স প্রমাণ করেছে যে এখানে জনপ্রিয় কে। অবশ্যই রিয়াদ ভাই, কারণ রিয়াদ ভাইয়ের, আমার কিন্তু একটা গানের রিকোয়েস্টও আসে নাই, আমি কিন্তু সব কিন্তু জোর করে গাইছি। কিন্তু রিয়াদ ভাই কিন্তু অনেক গানের রিকোয়েস্ট আছে যেগুলো রিয়াদ ভাই পূরণ করতে পারে না। এখন দেখেন যে সে, অবশ্যই তাকে গুণী বলে দাবি না করলেও আহ সে অত্যন্ত গুণী একজন মানুষ, তার গান শোনার সুযোগ হয়েছে, তার সাথে একটা ইন্টারাকশন হয়েছে গানের। আমি অনেক খুশি। এবং
আমি অনেক কৃতজ্ঞ বিইউ রেডিওর প্রতি, বিশেষ করে শরীফের প্রতি, যে আমাকে ইনভাইটেশনটা পাঠিয়েছে, এবং আমাদের মুনমুন আপুর প্রতি, যার এত এত সুন্দর প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, এবং আমার গানের এত সুন্দর করে প্রশংসা করার জন্য। আমি অনেক বেশি কথা বলি, আমি আর কথা দীর্ঘায়িত করব না। এখন আমি আমি মাঠ ছেড়ে দেব হোস্টদের কাছে, সঞ্চালকদের কাছে, অথবা রিয়াদ ভাইয়ের কাছে। ধন্যবাদ সবাইকে। আমাকে সুযোগ হলে আবার ডাকবেন। আপনার সকল কথাগুলো আমরা মন দিয়ে শুনলাম। আপনি অনেক ভালো বলেন, মানে আমি যত গুছিয়ে বলার চেষ্টা করি আপনার কাছে হেরে যাই। তবে একজন জুবলিয়ানের কাছে হারতে আমার লজ্জা নাই, আমি একটুও লজ্জা পাচ্ছি না। আর আমাদের পিছনে যে এতক্ষণ যাবত, এই যে খুব দীর্ঘ সময় যাবত আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন, কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন সাইফুল্লাহ আল তাহিরি। তাকে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ জানাই। সাইফুল্লাহ, তোমাকে এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য। প্লাস আমাদের যে মোস্ট প্রেসিয়াস যে আমাদের দর্শকরা, তারা যে আমাদের সাথে এতক্ষণ যাবত আছেন, শুনতেছেন, আমাদের আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করতে পারছি আবার পারছি না, তবু আমাদের সাথে আছেন, এজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে সাইমুম ভাই, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক সময়, হয়তো অফলাইনে অথবা অনলাইনে। তবে যখনই দেখা হোক অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন আপনি। এরপরে আমরা চলে ধন্যবাদ। যাচ্ছি রিয়াদ ভাইয়ের কাছে। রিয়াদ ভাইয়ের নেটওয়ার্ক ত্রুটির জন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত। রিয়াদ ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের চলে যেতে হবে না চাইলেও। অন্য কোনো দিনের জন্য আড্ডা বাকি রাখতে হবে আমাদের। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আপনার মুখ থেকে একটা গান শুনতে চাই। আহ জি, ধন্যবাদ আমাকে আবার একটি গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি আমি গানটা শুরু করার আগে ছোট্ট একটু সময় নিব। ধন্যবাদ বিউ জি, রেডিওকে অবশ্যই। এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এবং আমি বিউ রেডিও আর যে অফিসিয়াল আপনাদের যে পেজ, এই পেজ আমি ঘুরে দেখেছি, আপনারা সবসময় আমাদের ক্যাম্পাসিয়ানদেরকে নিয়ে সবসময় কাজ করেন এবং কাজ করার চেষ্টা করেন, আমাদের সবাইকে এক করার চেষ্টা করেন। গতকাল রাতেও আমি দেখলাম আপনাদের একটা প্রোগ্রাম ছিল, ক্যাম্পাসিয়ান ঈদ আড্ডা। তো আপনাদের এই আহ, উম, আপনাদের এই উদ্যোগগুলোকে আমি অবশ্যই বাহবা দিব। এবং অবশ্যই আপনাদের সাথে আমি আহ যাই হোক, তো যেটা বলতে যাচ্ছিলাম, সাইমুম ভাই উনি হচ্ছে যে একটু আগে আমার অনেক প্রশংসা করে দিয়েছেন। তো আসলে এতটাও প্রশংসার যোগ্য আমি নই। তারপরে সাইমুম ভাই আহ উনি ওনার সুমিষ্ট গলায়, সুমিষ্ট শব্দ চয়নে উনি এত সুন্দর করে যে আমার প্রশংসা করেছেন, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আর দর্শক সারিতে যারা আছেন, যারা দর্শক সারিতে আছেন, কমেন্ট করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর এখন গানে চলে যাচ্ছি। আচ্ছা, অনুষ্ঠান শেষ করার আগে আমি মিফতা জামানের চির অধরা গানটাই গেয়ে শোনাবো। কমেন্ট জি, বক্সে একটি রিকোয়েস্ট এসেছিল, তো আমি ওই গানটি গাচ্ছি এখন। জি, অবশ্যই। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমায়, নিষ্পাপ মুখখানি ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়, ডুবে বুঝিনি কবু সেই মায়া তো আমার
তরে নয়, ভুলগুলো রেখে বুকের মনি কোঠায়, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। আমি দুঃখিত, এর মাঝে হয়তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আমি গানের বাকি অংশ কন্টিনিউ করছি। তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে, চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার, শুধু একটিবার হাতটা দাও জড়িয়ে, ডাকবে না তুমি আমায় জানি কোনদিন, তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন, হবে না মলিন। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়, বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয়, ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায়, আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায়, ভালোবাসবো তোমায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রিয়াদ ভাই। সাইমুম ভাইয়ের করা হাজারো প্রশংসার সবগুলো আপনার জন্য। আবার আপনি অনেক সুন্দর একটা গান শোনালেন আমাদের। মিফতা জামানের গানটা আমার অনেক পছন্দের একটা গান। বেসিক্যালি আমার এই শো এর সবগুলা গানই অনেক পছন্দের, সবগুলা গানই আমার পরিচিত থাকে। মোটামুটি অপরিচিত একটা গান এ পর্যন্ত হয়নি। আর রিয়াদ ভাই, আপনার জন্য একটা কথা, যে অতিথিদের সব ভুল মাফ। তো বারবার সরি বলার কিচ্ছু নাই। আপনি আমাদের অতিথি, সাইমুম ভাই আমাদের অতিথি, আপনাদের সব ভুল মাফ। আপনারা যা করবেন সব মাফ। আর দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আহ বেলা ফুরিয়ে এসেছে আমাদের। তো আজ যাচ্ছি, তবে বিউ রেডিও আবারও ফিরে আসবে আগামীকাল, আগামী দিন, আগামী সময়ে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই আমন্ত্রিত আমাদের অনুষ্ঠানগুলো দেখার জন্য। আশা করি আজকের অনুষ্ঠানটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা চারজন মানুষ আপনাদেরকে মজা দিতে পেরেছি, একটু হলেও এনজয় করেছেন। সে পর্যন্ত, আগামী অনুষ্ঠান পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।